और रहमान रहीम मलिकी यौमिद्दीन या कनअबुदु व इय्याका नस्ताईन। আমার দিকে তাকা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে। ক্যাফেতে একটা মেয়ে কাজ করে, একটা স্টাফ, তার ওপরে পজেশন হয়েছে ভূতের। মুখটা এরকম ভাবে ওপর দিকে আমি টেনে উঠিয়েছি, চোখ একদম জবা ফুলের মতন লাল, দুটো চোখ ঝিলে উঠে বলছে। আমি জিজ্ঞেস করলাম যে একে কেন ধরেছিস, কি কারণ, এর কি দোষ? বলছে না, আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তাই জন্য ওর ঘাড়ে চেপে গেছি। বাবা, মানে একদম মেরে ছাড়বে। ওই হাঁড়ি চুরি করে আনতে হবে, এনে ওর উপরে কাজ করতে হবে, বশীকরণ। একটা মন্ত্র আছে, জপ করে, আর আমার মুখের যে থুতুটা ওটা নিয়ে ওর গালে লাগিয়ে দিতে হবে। আর আজকালকার যুগে আমি দেখতে পাচ্ছি এগুলো বহুত বেড়ে গেছে, ভালো বশীকরণের থেকে এই নোংরামিটা বহুত বহুত বেশি বেড়ে গেছে। সে লিটারালি দেখছে একটা বিশাল লম্বা আকারের কালো এরকম দাঁড়িয়ে আছে তার চোখের সামনে। আমার জন্ম হওয়ার আগে শোনা, ওই পুকুরটাতে একটা বাচ্চা ডুবে মারা গেছিল, সদ্যজাত বাচ্চা। অপঘাতে মৃত্যু হওয়ার পরে সেই আত্মা কখনোই মুক্তি পায় না। কিন্তু সুইসাইড তুমি যদি করো, হিন্দু হও চাই মুসলমান হও, মুক্তি তোমার নেই। মুসলিমরা মুসলিমদের ধর্ম বজায় রেখেছে, রসাতলে গেছে তো হিন্দুরা আর হিন্দুদের ধর্মটা। মেয়েকে দেখবে বাইরে তুমি কোনো ক্যাফেতে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে, কফি খাচ্ছে, দামি সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে। আগেকার দিনের মেয়েরা কি করতো, সন্ধ্যে 6টা বাজলেই না বাবা আগে সন্ধ্যেটা দিই, মা চিল্লাবে। এখনকার মেয়ে ঘরে থাকেই না। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে আবারও অতিথি হিসেবে আছেন আকাশউদ্দিন স্যার। নমস্কার। 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 প্রথমত বলি, তোমাকে অনেক দিন ধরে আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু তুমি একদমই টাইম দিয়ে উঠতে পারছিলে না। আমি জানি তুমি ভীষণভাবে, একদমই তাই, কাজে ব্যস্ত এবং বহু মানুষের তুমি সমস্যা সমাধান করতেই ব্যস্ত থাকো। একদমই তাই। তো আমি বলবো যে আমরা তো লাস্ট বোধহয় মাস 6 আগে বসেছিলাম, তো ইন বিটুইন ইন্টারেস্টিং কোনো ঘটনা? অবশ্যই বলবো। সবার আগে আমার শিক্ষাগুরু ওস্তাদ লালচাঁদ মণ্ডলকে চরণে সহস্র কোটি সালাম জানাই। সৃষ্টিকর্তার নামে আজকের প্রোগ্রাম শুরু করি এবং তোমার যা যা বক্তব্য শুরু করা যাক, বলো। একদম, আমাকে একটু বলো যে এর মধ্যে তুমি তো ডেফিনেটলি, আমি জানি যে তুমি একদিক দিয়ে বশীকরণের কাজ, একদিক দিয়ে বানের কাজ, এবং অবশ্যই তুমি সাংঘাতিকভাবে এই যে ভূতের দ্বারা মানুষের যে সমস্যায় পড়ে বা ভূত ছাড়ানো যে ব্যাপারটা আমরা বলে থাকি, এগুলো তুমি করো রেগুলারলি। তো কোনো একটা যদি ইন্টারেস্টিং ঘটনা বলতে এই কয়েক মাস আগেকার ঘটনা বলি। একটা ফোন আসে আমার কাছে হঠাৎ করে, দুপুরবেলা 4টে থেকে 4:30 নাগাদ হঠাৎ করে একটা ফোন আসে আমার কাছে। সেই ফোনের মধ্যে আমাকে একটা ক্যাফে থেকে ফোন আসে। আমাদের গড়িয়ায় ক্যাফে অ্যাম্বিয়েন্স বলে একটা ক্যাফে আছে, ওই ক্যাফে থেকে ফোন আসে আমার কাছে। কে না, ক্যাফের ওনার ফোন করে। কি বিষয় নিয়ে না, ওদের ক্যাফেতে একটা মেয়ে কাজ করে, একটা স্টাফ, তার ওপরে পজেশন হয়েছে ভূতের। আচ্ছা, ঠিক আছে। মানে কি হতো সমস্যাটা? মানে সমস্যাটা কখন হতো? পজেস অলরেডি হয়ে রয়েছে, তাকে ধরে রাখা যাচ্ছে না। আমি বললাম যে তোমরা কি পারবে ওকে নিয়ে আসতে আমার কাছে? ওরা বলছে না, আমরা পারবো না নিয়ে আসতে, কোনোভাবেই নিয়ে আসা সম্ভব না, ওকে ধরেই রাখতে পারছি না, এত শক্তি বেড়ে ওর গেছে। বাড়ির সবাই মিলে কেউ ধরে রাখতে পারছে না। সেই ভিডিও আছে, আগের বারের মতন আবারও সেই ভিডিও আমি এনেছি সবাইকে দেখানোর জন্য। নিশ্চয়ই আমাদের এডিট টাইম লাইনে সেই ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ, তো বিষয়টা হলো তাকে ধরে রাখা যাচ্ছে না কিছুতেই। তো কি হয়েছে, তা আমাকে বলেছে তুমি আসো, আমরা পারছি না কোনোভাবে। তা আমি স্বাভাবিক ব্যাপারে একটু ব্যস্ত ছিলাম, তো আমি বলেছি ঠিক আছে, আমার সময় লাগবে, আমি গেছি। যাওয়ার পরে আমাকে নিয়ে গেছে ভিতরে। এবার ভিতরে আমি যখন গেছি, দেখি ওদের বাড়ি যারা সব মহিলারা আছে, ততজন, মা, বোন, মাসি, পিসি, সবাই যতজন রয়েছে, সবাই মিলে মেয়েটাকে ঘিরে ধরে বসে আছে। মেয়েটা ঠিক দুটো হাত দিয়ে মুখ দুটোকে কভার করে আর হাঁটু দুটোকে এরকম জড়ো করে একসাথে করে বসে না কাঁদছে। আমি ঢুকলাম ভিতরে, ঢুকে এবার ওরা সবাই জড়ো হয়ে বসে রয়েছে। এবার স্বাভাবিক ব্যাপার, ওদের বাড়ির মেয়ে, বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। তা আমি বললাম যে একটুখানি আমাকে সাইড দাও, আমাকে আমার কাজটা করতে দাও। এদিকে দেখ, কি হলো? কান্নাকাটি করার কিছু হয়নি। আমার দিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, তাকা আমার দিকে, তাকা আমার দিকে, তাকা। হাত পা ছেড়বি পরে, আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকা। নাম কি? জ্বালিয়ে ফেলবো পুরো। নাম কি বল, নাম কি বল, নাম কি বল। আমি ওর কাছে গেলাম, গিয়ে ওকে বললাম যে কে তুই? স্বাভাবিক যেটা আমরা প্রশ্ন করি, কে, কোথা থেকে ধরেছিস, কি কারণ। কোনো কথা বলতে চাইছে না, চুপ করে আছে, একদম মুখে কুলু পেটে আছে, চোখ
মুখটা এরকমভাবে ওপর দিকে আমি টেনে উঠিয়েছি, চোখ একদম জবা ফুলের মতন লাল দুটো চোখ, ঠিক আছে, মানে কিন্তু কথা বলছে না সে কোনো। অনেক জিজ্ঞাসাবাদ করার পরে সে কোনো উত্তর দিচ্ছে না, বাধ্য হয়ে গিয়ে লাস্টে বাধ্য হয়ে আমি ওকে একটা জল পরে নিয়ে গেছিলাম। ওই জলটা আমি ওর চোখে মুখে ছড়া মারলাম যে কী হলো, তুই কথা বলছিস না কেন, কথা বলবি, তাও কথা বলছে না। ভাবো কতটা জেদি সে। লাস্টে বাধ্য হয়ে তার কোড়ে আঙুলটা আমি ধরেছি। কষ্ট দিতে চাইছি না, কিন্তু বেরিয়ে যা, তুই ওকে কষ্ট দিস না, আমি ওকে কষ্ট দেবো না, বেরিয়ে যা। ধরে আমাদের একটা প্রসেস আছে সুলেমানিতে, সাধনা করা আছে আমার, তো ওটা দিয়ে আমি ধরেছি। ধরে আর যখন ওই জিনিসটা আমি ওর উপর চালিয়েছি না, ও আর তখন থাকতে পারছে না। ও তখন চিল্লে উঠেছে, বাবাগো মাগো বলে চিল্লে উঠেছে। চিল্লে উঠে বলছে, আমি জিজ্ঞেস করলাম যে একে কেন ধরেছিস, কী কারণ, এর কি দোষ? বলছে না, আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি তাই জন্য ওর ঘাড়ে চেপে গেছি। এবার আমি এটা শকিং এখানে একটা জিনিস বলি, যে মেয়েটা ওকে ধরেছে সেই মেয়েটা ওর পাশের বাড়িতে থাকে। আচ্ছা। এবং সেই মেয়েটা 6 মাস আগে সুইসাইড করে আত্মহত্যা করেছে, একদম ক্লিয়ার কাট ও নিজেই বলছে। এবং ওই মেয়েটা যতদিন বেঁচে ছিল, বেঁচে থাকাকালীন যাকে ধরেছে, যাকে পজেস করেছে, তাকে প্রচণ্ড পরিমাণে হিংসা করতো। আমরা সবাই জানি যে একটা ছেলেকে যতটা না হিংসা করে, একটা মেয়েকে সব থেকে বেশি হিংসা করে। বেঁচে থাকাকালীন হিংসা করতো, কিন্তু কিছু করতে না পারার কারণে মরে যাওয়ার পর ওর উপরে মারাত্মকভাবে ভর করেছে। এবং এমনইভাবে ভর করেছে, বলছে যে আমি ওকে না নিয়ে কোনোভাবে যাব না। বাবা, মানে একদম মেরে ছাড়বে, মেরে ওকে নিয়ে আমি তারপর যাব। ওর মা তো হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে ওইখানে। আমি বললাম যে দেখ, আমি যদি না আসতাম, তুই যদি ওকে নিয়ে যেতে পারতিস, ব্যাপারটা আলাদা। আমি যখন চলে এসেছি এখানে, যদি তুই ওকে নিয়ে যাস এখান থেকে, একটা এগ্রিমেন্টের মতন ওর সাথে আমি করলাম যে দেখ, তুই যদি এই মুহূর্তে এখান থেকে ওকে নিয়ে যাস, এখানে আমার বদনাম হবে, যেহেতু আমি চলে এসেছি। সেক্ষেত্রে তাহলে তোকে এখন যেতে হবে এখান থেকে, কিচ্ছু করার নেই তোকে। যদি পরে কোনোদিনও পারিস, সুযোগ পাস, তো পরে সেটা দেখা যাবে, এখন তুই যা। কোনোভাবেই সে যাবে না, কিছুতেই যাবে না। লাস্টে বাধ্য হয়ে ওই কিচেনের, ওদের ভিতরে কিচেনের ওখানে বসেছিল, ওখান থেকে 10-12 জন মিলে চ্যাঙ্গোলা করে তাকে ধরে নিয়ে আসা হলো বাইরে, ডাইনিং এরিয়ায় ওকে শোয়ানো হলো। শুইয়ে একটা এরকম, আমি এরকম কাঠের মাথার উপরে এরকমভাবে কেরোসিন তেলের কাপড় জড়িয়ে, ভালো করে কেরোসিন তেল দিয়ে পেঁচিয়ে, পেট্রোল দিয়ে পেঁচিয়ে, আর মালটাকে একটা মশাল মতন জ্বালালাম। তাহলে একটা বিদ্যা আছে, বানবিদ্যা, অগ্নিবানবিদ্যা, মাল চালিয়েছি ওর ওপরে। যাবি একই না, অষ্টবজ্র বললাম, তারপরে অষ্টবজ্র দিয়ে দিলাম শক্তি সৃষ্টি হলো, সপ্তমান চলল আকাশে, অঙ্গনি নাগন মানের আলোচনা নাগমাল ব্যাকুল হয়ে কাপে বাতাল বলে, যা চলে যাবার মন্দির নষ্ট হবে, ঘুরিয়ে ফেল অষ্টাঙ্গ, তার যে করেছে ও রঙের ঠাই 33 করে দেবো, লাখ শিগগিরই লাখ। চল একবার চালিয়েছি, দুবার চালিয়েছি, 3বার চালিয়েছি, 4বার যে ফুটা মারতে যাবো না আগুনের থ্রু থেকে, মানে আগুনটা কি হবে, মশালটাকে এরকম সামনে ধরে না এরকম ফু মারতে হয় আগুনের থ্রু থেকে, যাতে আগুনটা মশাল থেকে হয়ে ডাইরেক্ট ওর গায়ে গিয়ে আগুনের তাপটা লাগে। ডাইরেক্ট আগুন লাগলে তো পুড়ে যাবে গা, তাপটা যাতে লাগে। এবার ওই মাল 3বার মেরেছি, 4বারের মাল বলছে আর কেন নেবে, বলছে না আমি চলে যাবো এক্ষুনি। ভালো কথা, চলে গেলে। এবারে বলছি যে ঠিক আছে তুই, এবার মেয়ে মানুষ, দেখো দাদা, মেয়ে মানুষ। আমি একটা ছেলেকে আগেরবার ভিডিওতে দেখিয়েছিলাম, একটা ছেলে ছিল, সে দাঁতে করে জলের বালতি জেনেছে, ব্যাপারটা আলাদা দাঁড়ায়। একটা মেয়েকে দিয়ে দাঁতে করে জলের বালতি টানাটা, ইটস কাইন্ড অফ এম্বারেসিং, ঠিক আছে, এটা করাটা উচিতও না। তা আমি বললাম যে দেখ, তুই ভালোভাবে ছেড়ে বেরিয়ে যা। ওর বাড়ির লোক বলছে যে না, যদি ছেড়ে বেরিয়ে যায় প্রমাণ দিয়ে যেতে হবে, আমরা কি করে বিশ্বাস করবো যে ছেড়ে চলে যাচ্ছে। আমি বললাম যে আমার মুখের কথায় তোমরা বিশ্বাস করবে না, আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি যে ও শরীরে নেই, না প্রমাণ দিয়ে যেতে হবে, ছেড়ে যাবে। ভালো কথা, ঠিক আছে। তো আমি বলে, আর আমি লাস্টে ওকে বললাম যে দেখ, ওরা তো বলছে না প্রমাণ না দিয়ে ছাড়বে না, তো তুই একটা কাজ কর, তুই একটা জলের বালতি একটুখানি টেনে ওই দরজাটার বাইরে অব্দি নিয়ে তুই ওখান থেকে বেরিয়ে যা। বেকার দেখ, তোরও কষ্ট হচ্ছে, আমারও খাটনি হচ্ছে, ফালতু ভূত প্রেত নিয়ে থাকি তো বেকার। আর আমরা বুঝি জিনিসটা খুব ভালো, যে ও আজকে একটা মেয়ে মানুষ, ও একটা সুইসাইড করেছে, ও অনেকটা কষ্ট, অনেকটা যন্ত্রণা পেয়েই মরেছে। এবং মানুষ মরে যাওয়ার পর যে আফটার লাইফটা, ওটা খুব একটা ভালো হয় না। বিশেষ করে যারা অপঘাতে মারা যায় বা সুইসাইড করে মারা যায়, ওদের জন্য তো একদমই ভালো হয় না। এক ফোঁটা জলের জন্য দরজায় ঘুরে বেড়াতে হয় ওদেরকে। সুতরাং ওটা যখন ওরকম হলো,
আমি ওকে বললাম, মায়া লাগছিল আমার খুব, মানে ভিডিওটা তুমি দেখবে তুমি নিজেও মায়ায় পড়ে যাবে যে হাউমাউ করে কাঁদছে, একটা ভূত কাঁদছে হাউমাউ করে, যে মা আমায় ছেড়ে দে। আমি ওকে বললাম যে দেখ তোরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, আমার খাটনি বাড়ছে, ফালতু সময়ও যাচ্ছে, এরা চিন্তায় পড়ে আছে, এদের মেয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুই ছেড়ে বেরিয়ে যা। সে বলছে না আমি জলের বালতি টানবো না, এমনি যদি যাওয়ার হয় তো যাবো, না যাবো না। এবার আমি যেহেতু কাজে গেছি, তুমি ধরো ক্লায়েন্ট, তুমি আমাকে হায়ার করেছো কাজ করার জন্য, বাধ্য আমি তো নিজের মন মর্জিটা তো চালাতে পারি না, না তুমি যেটা বলবে আমার সেরকম করতে হবে, তারাও স্যাটিসফাইড হবে যে ঠিক আছে। তুমি অবশ্যই আমাকে টাকা দিয়ে কাজ করাচ্ছ, তোমার কথা মতন কাজ করতে হবে আমাকে। তো তারা যেহেতু বলেছে প্রমাণ দিতে হবে, এবার সে তো প্রমাণ দেবে না। লাস্টে বাধ্য হয়ে আমি সুলেমানিতে আমাদের একটা জিনিস আছে, একটা খাতা পেন ওদেরকে বললাম দাও আমাকে, অনেক হয়েছে, অনেক চালিয়েছি, এ বাধ্য হয়ে কথা শুনছে না। একটা ছোট্ট জিনিস, জাস্ট খাতা পেন দিয়েছে, লাল কালি দিয়ে একটা ছোট্ট এইটুকু একটা জিনিস লিখেছি, লিখে কাগজটা জ্বালিয়ে ওই কাগজটার ধোঁয়াটা ওর নাকের সামনে ধরেছি। ও বাবারে, ও তো পারে তো মনে হয় ওখানেই চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে লাফাচ্ছে। ওই ক্যাফের মধ্যে কম করে 12 জন লোক ওকে চেপে ধরে রাখতে পারে না, এত গায়ে শক্তি এসে গেছে। ভিডিও আছে, ভিডিও দেখিয়ে দেবো, আমার মুখের কথা কেন বিশ্বাস করবে তোমরা, সেই ভিডিও দেখিয়ে দেবো আমি, মানে ধরে রাখতে পারছি না লিটারালি। লাস্টে আমি জলের বালতি আনিয়েছি, ও মানে ওই ক্যাফের ছেলেকে দিয়েই আনিয়েছি, বড় জলের বালতি ওখানে আগে দিয়েছি আমি। দাঁতে করে জলের বালতি ধর, তোল তো, আরে এটা ধর, এটা ধর, এটা ধর, এটা ধর, ধর ধর, তোল তোল তোল, ওকে ধরে তোলো, গায়ে জোর নেই, ধরে তোলো, ধরে তোল তোল, ওঠাও, ওঠ, উঠে দাঁড়া, নাটক করিস না, ওঠ। সঙ্গীতটা আসো, সঙ্গীত সে দাঁত দিয়ে তুলতে পারছে, এবার শরীরটা হয়তো মেয়েটার একটু কমজোর ছিল, ও তুলতে পারছে, মানে যে ও শরীর রয়েছে সে তুলে নিচ্ছে, কিন্তু মেয়েটার শরীর নিতে পারছে না, লোক পড়ে যাচ্ছে টোলে। এখন ছোট জলের বালতি দাও, ছিল না, আনালাম। রাস্তা অব্দি গিয়ে ছেড়ে চলে যাবি, চল চল চল, হাট 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 হাট, যেখানে বলবো সেখানে ফেলে বেরিয়ে যাবি, হাট হাট, এখনো ছাড়বি না, হাট হাট, ছাড়বি না, হাট, আয় আয়, রাস্তা দিয়ে আয়, আয়, রাস্তাটা পার কর, পার কর। গড়িয়া মেট্রোর মতন জায়গায়, মানে কম করে রাস্তায় 50 থেকে 60 থেকে 70টা লোক দেখছে, সবার সামনে দাঁতে করে জলের বালতি টেনে নিয়ে যাচ্ছে ওই ভূত। দিনের বেলা না, সন্ধ্যেবেলা মেট্রোর সামনে ক্রাউডেড টাইম, অফিস টাইম, সেই টাইমে লোক ভিড় করে দাঁড়িয়ে দেখছে, সব জিনিস প্রুফ আছে, আমি দিয়ে দেবো। ওই জায়গায় ওরকম ভাবে দাঁতের জলের বালতি টেনে নিয়ে যেতে ওর সাথে আমার শর্ত হয়েছিল যে ক্যাফে থেকে বেরিয়ে দাঁতে করে জলের বালতি টানতে ও রাস্তা ক্রস করবে, ওইখানে ওই মোমেন্টে রাস্তা ক্রস করে ওখান থেকে ও জলের বালতি ছেড়ে বেরিয়ে যাবে। যেরকম কথা তেমনি কাজ, জলের বালতি ছেড়ে বেরিয়ে গেল, জলের বালতি পড়ে ধাম করে নিচে পড়ে পুরো ফেটে গেল জলের বালতি। আমি সঙ্গে সঙ্গে বললাম যে মেয়েকে তুলে নাও কাঁধে, তুলে নিয়ে ওরা এলো ভিতরে, দিয়ে আমি মেয়েকে তাবিজ ফাবিজ করে গার্ড করে দিলাম। এবারে কি হয়েছে, মানে এই যে আত্মাটা মানে ওর শরীরে ভর করেছিল, ছেড়ে যাওয়ার সময় লাস্ট টাইমে কি বলছে জানো, বলছে আমি চলে যাচ্ছি, তোকে আমি বুঝে নেবো। আমি ওকে একটাই কথা বললাম, দেখ তুই যদি একটু ঘাটিয়ে দেখিস আমার বিষয়টা, তুই ভালো করে দেখতে পাবি, তোর মতন 3-4 জনকে আমি ঘরে আমার পুষে রেখেছি, ঠিক আছে? সুতরাং তুই এইসব কথা বলা অবান্তর কথা আমার কাছে, আমি তো তোর সাথে জোর জুলুম করতে আসিনি এখানে, তোর কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, তোর কষ্ট হচ্ছে বলেই না আমি তোকে বলছি যে তাড়াতাড়ি ছেড়ে বেরিয়ে যা। এবার তুই যদি এরকম অবান্তর কথা বলিস তাহলে এবার আমার আর কিছু উপায় থাকবে না, তোকে বন্দি করা যায়। লাস্টে গেছে বাধ্য হয়ে। সে এতটাই মানে কিরম বলবো, হ্যাকারতে প্রেতাত্মা,
আমি গার্ড করে দিয়েছি, গার্ড করে দেওয়ার পরে মেয়েটা সুস্থ হয়ে গেছে। মানে লোকে লিটারালি অবাক যে যেই মেয়ে 10 মিনিট আগে মাটিতে পড়ে কাতরাচ্ছিল সেই মেয়ে সুস্থ হয়ে ব্যাগ নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছে নিজের পায়ে। সুস্থ করে দিয়েছে, সে বাড়ি চলে গেছে, বাড়ি যাচ্ছে। বাড়ি গিয়ে কি হচ্ছে না, বাড়িতে গিয়ে যখন স্নান করতে ঢুকছে সেই মেয়ে, স্নান করতে ঢোকার আগে বলছে ওর বাড়ির লোক ফোন করেছে আমাকে, আমি তাবিজ দেওয়া সত্ত্বেও ওই মেয়ে বুঝতে পারছে যে ওই মেয়ের গায়ে কেউ ঢোকার চেষ্টা করছে। পুরো ক্লিয়ার বুঝতে পারছে গায়ে কেউ ঢোকার চেষ্টা করছে, পারছে না ঢুকতে, কিন্তু ও বুঝতে পারছে। ও বলছে যে আমি বাথরুমে স্নান করতে গেছি, আমি পুরো বুঝতে পারছি আমার সামনে থেকে এরকম একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো, সাইড থেকে এরকম একটা ঠান্ডা হাওয়া এসে লাগলো। মানে আপ্রাণ চেষ্টা করছে শরীরে ঢোকার, কিন্তু পারছে না, নাকে মাছের আঁশটে গন্ধ পাচ্ছে। আমি বললাম যে রাত হয়ে গেছে, আজকে রাতটা একটু সাবধানে রাখো তোমরা, আমি যা করে দিয়েছি আপাতত আজকে রাতটা সাপোর্ট দিয়ে তোমরা রাখতে পারবে, সকালটা হোক আমি যা করার করে পাঠাচ্ছি। সকাল হয়েছে, একটা জিনিসের হাড় লাগে, একটা জিনিসের হাড় আছে, ওই হাড়টা তাবিজের মধ্যে করে যদি ভরে দেওয়া যেতে পারে, জিন ভূত দেব দেবী কেউ গায়ের ধারে পারে আসে না, মানে কেউ আসবে না ওটা গায়ের ধারে পারে দিলে। তো ওটা আমার কাছে ওই মুহূর্তে ছিল না, তো আমি সকালের টাইমটুকু চেয়ে নিলাম। দিয়ে ওই ছেলেটা এলো সকালবেলা, তাবিজটা করে দিলাম। দাদা বিশ্বাস করবে না, তাবিজটা গায়ে বানিয়ে দিয়েছি মেয়েটাকে, তাবিজটা ছেলেটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে মেয়েটার গায়ে ধারণ করানো তো দূরের কথা, মেয়েটার এই যে নাকে আষ্টানি গন্ধ পাচ্ছে পাচ্ছে, তো গায়ে ধারণ করানো দূরের কথা, মেয়েটার হাতের মধ্যে শুধু তাবিজটা দিয়েছে গিয়ে ইনস্ট্যান্ট সব কিছু কেটে ভালো, গায়ে ধারণও করতে হয়নি, শুধু হাতে জাস্ট তাবিজটা ধরেছে, ওতেই সব কেটে বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো ভালো হয়ে গেছে, আমাকে ফোন করে বলছে দাদা এখন ভালো আছি, সুস্থ আছি। আমি বললাম ঠিক আছে, ভালো কথা, ওপরাদার আশীর্বাদে ওপরাদার এতে ভালো থাকলেই ভালো, আমাকে ধন্যবাদ জানাতে হবে না, ওই ওপরে যে বসে আছে সৃষ্টিকর্তা তাকে ধন্যবাদ জানাও, সে চেয়েছে বলেই এটা হয়েছে, তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও পর্যন্ত নড়ে না, কিন্তু তারই দূত হয়ে তুমি তাকে সেই বিপদটা থেকে নিস্তার দিয়েছো। এবার সেটা তো গুরু ওস্তাদের আশীর্বাদ, আমার গুরু লালচাঁদ মণ্ডল আমার ওস্তাদের আশীর্বাদ, সেটা সম্পূর্ণভাবে। আচ্ছা, এবার একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে এই যে জিন বন্দি, এইটা নিয়ে যদি একটু তুমি কিছু বলো। অনেক জিন বা ভূত প্রেত থাকে যারা অনেক সময় হ্যাকারতে হয় মানে কি, ওরাও কিছু গুণগান জানে। আচ্ছা, ভূত প্রেত বলো জিন বলো, ওরাও গুণগান জানে। তুমি যখন মন্ত্র চালাবে, ওরা ঘুরিয়ে মন্ত্র চালাবে তোমার মন্ত্র কাটার জন্য। ওকে, সেই ক্ষেত্রে তখন কি হয়, তখন ওদের এমন কিছু জিনিস প্রয়োগ করতে হয় বা এমন কিছু জিনিস খাইয়ে দিতে হয় যাতে ওদের মন্ত্র কাজ না করে। খাওয়াবে কিভাবে একটা ভূতকে? খাওয়ানো না গেলেও অনেক খাওয়ানো যায়, বাড়ির লোককে বলে হাঁ করিয়ে গালে ঢেলে দেওয়া যাবে, একটা জল ঢেলে দিলেই ওর মুখে আর মন্ত্র কাজ করবে না। তা না হলে একটা মন্ত্র আছে জপ করে, আর আমার মুখের যে থুতুটা ওটা নিয়ে ওর গালে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিলে যতক্ষণ ওটা লেগে থাকবে ততক্ষণ ও যা মন্ত্র ঘুরিয়ে চালাবে কোনো মন্ত্র কাজ করবে না। এবার লাস্ট মোমেন্টে যখন কি হয়, যখন দেখি যে না মানে যার শরীর ধরো তোমার শরীরে প্রবেশ করেছে, সেক্ষেত্রে তখন দেখছি ক্ষতি হয়ে যাচ্ছে খুব, তার মানে একটা লোডের তো ব্যাপার থাকে। এবার ঘাড়ে ফাড়ে এইসব জায়গায় খামচির দাগ, কামড়ের দাগ, এই দেখ ব্লিডিং হচ্ছে, এ হচ্ছে, চোখ ফোক লাল হয়ে যাচ্ছে। লাস্টে আমি বাধ্য, না বন্দি করতে হবে, কিচ্ছু করার নেই। সেক্ষেত্রে কিছু মন্ত্র আছে, কিছু প্রসেস আছে, একটা কাঁচের বোতল নিয়ে আসতে হয়, নিচে একটা কাগজে একটা নকশা আছে, ওটা লিখে আর বোতলের মধ্যে ভরতে হয়, ভরে ওই মন্ত্রটা বলে ফুঁক মারতে হয়। 7 বার ফুঁক মারার পরে বোতলের মুখটা 7 বার ফুঁক মারার পরে ওই যা প্রদেশ রয়েছে তার দিকে মুখটা করলেই ঠিক সেকেন্ড, জাস্ট 15-20 সেকেন্ডের মধ্যে বুঝতে পারবে বোতলটা ভারী হয়ে গেল। মানে পুরো আত্মাটা ঢুকে যায় বোতলের মধ্যে? ওটা তো তুমি আর চোখের সামনে ফিল দেখা করতে পারবে যে বোতলটা ভারী হয়ে গেল। আচ্ছা, আর যে যার উপর প্রদেশ রয়েছে সঙ্গে সঙ্গে মাথা ঘুরে পড়ে যাবে, তখনই সঙ্গে সঙ্গে বোতলের মুখটা আটকে নয় কোনো তাল গাছের গোড়ায় পুঁতে দিতে হবে, আর না হলে কোনো নদীর পাঁকের মধ্যে পুঁতে দিতে হবে ওকে। সেই বোতলটা এনে যদি আমি বাড়িতে সাজিয়ে রাখি? না, হবে না, ও যখনই ছাড়া পাবে তোমার নাহলে তোমার বংশের ক্ষতি করে দেবে। আচ্ছা, অনেক কিছু এগুলো সেফটি মেজার্স নিতে হয় সব কাজ করতে গেলে। আমরা সব কাজ করতে যাই, ঘর বাড়ি বন্ধ করে যেতে হয় আমাদেরকে। তোমাদের উপরও তো এর নেগেটিভ ফিডব্যাক আসে? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে জিনিস আমি রেখে দিয়েছি বলে হয়তো কিছু আসে না ঠিকই, কিন্তু আসতো একটা টাইমে, আমার উপরও আসতো, ইনফ্যাক্ট এখনও আসে। এইসব এই হাই পাওয়ারে এত লোক আসে, এত হাই পাওয়ারের কাজ করে দিই লোককে, জেনুইন কাজ করে দিই, তা আমার ওপর কি সাইড এফেক্ট হয় না? নিশ্চয়ই হয়, কেন হবে না? আমি তোমায় এখনও দেখাতে পারি অমাবস্যার দিনে শত্রু দমনের কাজ করেছি, এখনও আমার চোখে ব্লাড ক্লট হয়ে রয়েছে এখানে, হ্যাঁ লাল হয়ে আছে, এখনও ব্লাড ক্লট হয়ে রয়েছে, জেনুইন কাজ করে দিচ্ছি, আধা ঘন্টার মধ্যে রেজাল্ট, শত্রু দমন হয়ে গেছে। সেটা আমি কেমন ক্যামেরা বলতে চাই না, ঠিক আছে, সেটা গোপন জিনিস গোপনই থাক, কিন্তু এটুকু বলতে পারি কাজ হয়ে গেছে জেনুইনভাবে। তো আমার গুরু সবসময় একটা কথা বলে,
আকাশ সবসময় একটা জিনিস মাথায় রাখবে, বিড়াল যত ভালো খায় তত খারাপ কিন্তু সে পায়খানা করে। বিড়াল যত সুন্দর খাবে ওর পটিতে কিন্তু তত বিচ্ছিরি গন্ধ। মানে ওনার বোঝানোর ব্যাপারটা হলো এটাই যে কাজ যত জেনুইন হবে, মন্ত্র যত সুন্দর হবে, কাজ যত জেনুইন হবে, ওর তত বড় সাইড এফেক্ট আছে, তত বড় ওর ক্ষতির দিক আছে। একটা বন্দুক যে চালায়, একটা বন্দুক তাকেও সেই জাগটা সহ্য করতে হয়, রিফ্লেকশনটা তো তার দিকে অবশ্যই। আসে না, সেটা তো সহ্য করতে হবেই। এই জন্যেই মানে একটু বুঝে শুনে কাজবাজ করতে হয়, কিন্তু তাও কি করব, মানে মানুষের মাঝে করে দিতে হয় আর কি, মান সম্মানের খাতিরে করে দিতে হয়, কিছু করার নেই। আচ্ছা, তো তোমার বাড়িতে তো তুমি এর আগে বলেছি যে 3জন জিন আছে, তো সেই সংখ্যাটা কি বাড়লো? দুটো প্রেত এনেছি। আচ্ছা, নতুন 2টো প্রেত জয়েন হয়েছে ফ্যামিলিতে। এনেছি মানে একটা নরমুণ্ড এনেছি, আমি নিজের হাতে উত্তোলন করে এনেছি। আচ্ছা। ওটা হচ্ছে তোমার ফলতার ওই সাইড থেকে আনা। আর একটা আমার গুরুর দেওয়া, ওটা জাগ্রত। ওটা নিয়ে ওটার কিছু অলৌকিক জিনিস আছে আমি বলি। যেরকম ধরো রাত বিরাতে আমি কাজে যখন বসি, আমি ক্লায়েন্টদেরকে সঙ্গে করে নিয়ে বসি। বড় বড় কাজ যেগুলো থাকে, আমার নিজস্ব কাজ করার জায়গা আছে, ওখানে আমি ক্লায়েন্টদেরকে সঙ্গে করে নিয়ে বসি, নরমুণ্ডটাকেও নিয়ে বসি সঙ্গে। আমি তো আমার মতন কাজ চালিয়ে যাচ্ছি একভাবে, এক দৃষ্টিতে আমি কাজ চালিয়ে যাচ্ছি এক ধ্যান জ্ঞানে। ক্লায়েন্টরা তো আর এক ধ্যান জ্ঞানে নেই, ওরা তো চারিদিকে চোখ ফিরিয়ে বেড়াচ্ছে। ওরা দেখতে পায় আমি যেখানে বসে যজ্ঞ করছি তার পাশে ঠিক একটা বিশাল বড় নারকেল গাছ আছে। নারকেল গাছের মাথায় ওরা দেখতে পাচ্ছে বসে আছে একজন, পা দোলাচ্ছে বসে বসে। আমাকে, আমার কাজ কমপ্লিট হয়ে গেল, আমার কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে বলছে, দাদা ওটা কে? আমি দেখলাম, আমি বললাম, আমি আওয়াজ দিলাম, নাম আছে, নাম ধরে আওয়াজ দিলাম, ওই নিচে আয়। ঝুপ করে লাফ মারলো অন্ধকারের মধ্যে, অন্ধকারের মধ্যে লাফ মেরে মিলিয়ে গেল অন্ধকারে। কাস্টমার তো ওই সিন দেখে আসন মান ছেড়ে উঠে পালাতে পারলে বাঁচে ওইখান থেকে। আমি বললাম, না দাদা পালিও না, নাহলে উল্টো ক্ষতি হয়ে যায়। ক্ষতি হয়ে যেতে পারে না, কেননা দেখো ও তো ক্ষতি করছে না কারণ, ও তো বসে আছে ওর মতন। এবার তুমি যদি ওকে নিয়ে ফালতু একটা ইস্যু করো, তুমি যদি ফালতু ওকে একটা ঘা দাও, তো ও তাহলে তো রেগে যাবে, স্বাভাবিক ব্যাপার। আর ইনফ্যাক্ট ও ওখানে বসে আছে, আমি কাজটা করছি বলেই ও বসে আছে ওখানে। এরকম একটা ক্লায়েন্ট না, এরকম অনেক আমার ক্লায়েন্টরা দেখেছে, যাদেরকে দেখিয়েছো এরকম। লাস্ট আমার সামনে যাদেরকে আমি রেখে কাজ করি, এরকম অনেকে কম বেশি দেখেছে। লাস্ট অমাবস্যার দিনে যখন যার কাজ করছিলাম শত্রু দমনের, পুতুলটা যখন বানিয়েছি আমি, পুতুলটা বানিয়ে যখন পুতুলটা প্রাণ প্রতিষ্ঠা করছি, যখন মন্ত্র জপ করা চালু করেছি, আশেপাশে ঝোপঝাড়ের মধ্যে না উৎপাত হাঁটা চলার আওয়াজ শুরু হয়ে গেছে। আচ্ছা, আমি কানে শুনতে পাচ্ছি, কিন্তু আই ক্যানট হেল্প দ্যাট বিকজ আই এম ফোকাসিং অন সামথিং এলস। কিন্তু মানে যে রয়েছে আমার সাথে, সে কন্টিনিউ দেখে যাচ্ছে, সে লিটারালি দেখছে, মানে সে লিটারালি দেখছে একটা বিশাল লম্বা আকারের কালো এরকম দাঁড়িয়ে আছে তার চোখের সামনে। সে দেখে লিটারালি তার ব্রিদিং প্রবলেম শুরু হয়ে গেছে ওখানে, সে হাঁপাচ্ছে ওই সিন দেখে। আমি তো এবার মন্ত্র জপ করছি, আমি তো আর ওনাকে বলতে পারছি না যে কোনো সমস্যা হচ্ছে, আর ওকে কাজবাজ কমপ্লিট করার পরে আমি ওনার দিকে তাকিয়ে বলছি, কি হয়েছে? বলছে যে তুমি তো কাজে ব্যস্ত ছিলে, তুমি তো দেখোনি, আমি যা দেখার দেখেছি ভাই। তখন বাজে রাত্রি 1:30, একদম পুরো চারিপাশে জঙ্গল, পাশে পুকুর। আমি যেখানটা বসে কাজ করি ওখানে আরও মানে অলৌকিক জিনিস কি আছে, আমি যেখানে বসে যজ্ঞভোগ্য করি ওর পাশে একটা পরিত্যক্ত পুকুর আছে। আচ্ছা, ওই পুকুরটা আমার জন্ম হওয়ার আগে শোনা, ওই পুকুরটাতে একটা বাচ্চা ডুবে মারা গেছিলো, সদ্যজাত বাচ্চা। তারপর থেকে ওই পুকুরটা ওরকম পরিত্যক্ত হয়েই পড়ে আছে, কেউ ব্যবহার করে না ওই পুকুরটা। কিন্তু আমি অনেক কিছু দেখতে পেয়েছি ওই পুকুরের আশেপাশে, অনেক কিছু ফিলও করতে পেরেছি। এবং ওটা আমার সাধন স্থল, ওখানে আমি বসে সাধনা করি, ওখানে বসে জপ তপ করি, ওখানে বসেই আমি কাজবাজ চালাই আমার। তো ওরা ওরকম দেখেছে, দেখে টেকে কাজবাজ করার পরে ওরকম সিন টিন দেখেছে, আমাকে বলছে তুমি তো জানো না আমি কি দেখলাম, দেখলাম। আমি বললাম, দেখো যা দেখেছো দেখেছো, চুপচাপ থাকো, এবার তুমি বাড়ি চলে যাও, কাজ জেনুইনভাবে হয়ে গেছে। কেননা আমি 3:20 কাজ করে উঠেছিলাম, 3:46 আমি সব মেপে রেখেছি, 3:20 কাজ করে উঠেছি। 3:46 আমার বুকের প্রথম ডান সাইডে ব্যথা হওয়া শুরু হয়। ঠিক আছে, মনে হচ্ছে না ভিতর দিয়ে কেউ ছুঁচ ফোটাচ্ছে। হলো, এদিকে হলো, এদিকে হওয়া শুরু হলো, মানে মানে পুরো অল ওভার বুকে আমার ব্যথা হওয়া শুরু হয়ে গেছে। পরের দিন সকালে উঠলাম, সে পরের দিন তো সকালে শরীরের ওপর বিভিন্ন রকম সাইড এফেক্ট, পেটের ব্যথা, গা হাত পা ব্যথা, মাথা ঘোরানো, শরীর দুর্বল হয়ে রয়েছে। 3 দিন অবধি বাঁচিয়ে চললাম, চলে 3 দিন পরে আমার কি মনে হলো যে না, একটু সেলুনে যাই, একটু দাড়ি ফাড়ি কেটে আসি। বিশ্বাস করবে না দাদা, আমি যে সেলুনওয়ালাটার কাছে আজকে আমি দাড়ি কাটি, সেই সেলুনওয়ালাটা আজকে প্রায় কমপক্ষে হলেও আমার চুল দাড়ি কাটি ওর কাছে প্রায় 1-1.5 বছর। ও কিন্তু জানে যে আমার এখানটা দাড়িটা উল্টো আছে,
ও খুঁড় দিয়ে যখন কাটতে বসেছে, খুঁড় দিয়ে যখন চালাচ্ছে খুঁড়টা, ও বলছে যে ভাই মানে আগে বলি যে কেটে গেছে, কিন্তু আমার এখানে দাড়িটা কাটতে গিয়ে কেটে গেছে। তো ও বলছে যে ভাই আমি আজকে তোর দাড়ি কাটি প্রায় আজকে 1.5 থেকে 2 বছর, আমি জানি তোর এখানটা উল্টো দাড়ি, যেরকম দাড়ি আমি দেখছি উল্টো, আমি সেরকম খাপে খাপে খুঁড় চালাচ্ছি, তার সত্ত্বেও কিভাবে যে কেটে গেল আমি নিজেও বুঝতে পারছি না। আর সত্যিই ওই ছেলেটা কোয়াইট এক্সপিরিয়েন্সড, ও আজকে প্রায় ওখানে 10 থেকে 15 বছর পুরনো চুল পিতুরি কাটার দোকান। আমি নিজে ওর কাছে যে 1.5 থেকে 2 বছর কাটি, সেই ছেলের হাতে কেটে যাচ্ছে আমার, সেই ছেলে নিজে অবাক, বলছে যে আমি যাদের না কাটে সেই জন্য বাঁচিয়ে কাটছি, তার সত্ত্বেও কেটে যাচ্ছে। এই ব্যাপারগুলো অবশ্যই সহ্য করতে হয়। আমি নিজে বুঝতে পারলাম, দিয়ে আমি বাড়িতে এসে আমার গুরুকে ফোন করলাম, আমার গুরু তো আমার উপর চিল্লাচ্ছে, বলছে হ্যাঁ তুই সাবধানে এসব জেনুইন কাজ করবি, যখন সাবধানে থাকবি না তুই এখন 3 দিন 7 দিন একটু সাবধানে থাকতে হয়। বলতে না বলতে তো 7 দিনের মাথায় চোখে ব্লাড ফ্লড হয়ে গেল। বাথরুমের মধ্যে রাত্রিবেলা গেলাম, হোঁচট খেয়ে এমনভাবে পড়লাম, পা ফুলে পা কেটে গিয়ে সেই একাকার অবস্থা এরকম। আচ্ছা, এবারে একটা জিনিস বলো, সেটা হচ্ছে সুলেমানি তন্ত্র যে তোমরা এতদিন ধরে করছো, সুলেমানি তন্ত্র মতে অপঘাতে মৃত্যু হওয়ার পর সেই আত্মার সঙ্গে কি হয়? অপঘাতে মৃত্যু হওয়ার পরে সেই আত্মা কখনোই মুক্তি পায় না। মানে সে সুলেমানিতে বলো কি তুমি হিন্দু এতে বলো, কখনো সুলেমানি তো অ্যাকচুয়ালি না, মুসলমান মতে বলো কি হিন্দু মতে বলো, অপঘাত মানে সুইসাইড করা বা অপঘাতে মারা যাওয়ার বিষয়টা আলাদা হচ্ছে, সুইসাইড করার বিষয়টা আলাদা, দুটো আলাদা, ঠিক, দুটো আলাদা একদম পুরোপুরি। কেন বলছি, কেননা সুইসাইডের ক্ষেত্রে তুমি নিজে করছো, ঠিক আছে, সেটা অ্যাক্সিডেন্টাল হতেই পারে, সেটা উপরওয়ালার সৃষ্টিকর্তা তোমার কপালে লিখে রেখেছে, তাই হয়ে গেছে। কিন্তু সুইসাইড তুমি যদি করো, হিন্দু হও চাই মুসলমান হও, মুক্তি তোমার নেই। মানে সে আত্মাটা ওখানেই ঘোরাফেরা করে। মুসলমান মতে যেটা বলা হয় যে আত্মার উপরে গজব কবর হয়, মানে গজব কবর হয় মানে কবরের, মানে ইসলামিক মাইথোলজি অনুযায়ী কবরের ভিতরে একটা আলাদা দুনিয়া আছে। ওকে, ঠিক আছে, কবরের ভিতরে একটা আলাদা দুনিয়া আছে, ওই দুনিয়াটা তখন শান্তির হয় না। যে সুইসাইড করে মারা যাবে তার জন্য ওই দুনিয়াটা শান্তির হবে না, মানে ওটা নরক যন্ত্রণা হয়ে যাবে, নরক হয়ে যাবে। অরিজিনালি তো হাসরের ময়দানে তো আমাদের সবার বিচার হবে, হাসরের ময়দানে বিচার হওয়ার পর ঠিক করা হবে কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, যেটাকে আমরা হিন্দু শাস্ত্রে যমরাজ বা যমালয় বলি। কিন্তু বিষয়টা হলো যে এই কবরের ভিতরে ইসলামিক মাইথোলজি অনুযায়ী এই কবরের ভিতরে একটা মিনি জান্নাত বা একটা মিনি জাহান্নাম রয়েছে, যেটা মৃত্যুর পরে ভোগ করতে হয়। ঠিক আছে, সেখানে তুমি যদি সুইসাইড করো, তোমাকে ওই কবরের মধ্যে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এটা হিন্দু হও চাই মুসলমান হও, আমাদের হিন্দু মাইথোলজি অনুযায়ী বলা আছে যে একটা মানুষ যখন অপঘাতে মারা যায় তার মুক্তি নেই অত সহজে। সে যেরমভাবেই সে সুইসাইড করে মরলে তো আরোই মুক্তি নেই, তাকে পুরো দরজায় 40 জায়গায় ঘুরে বেড়াতে হবে এক ফোঁটা জলের জন্য, সারা জীবন তার চলে যাবে। এবং এটা আমার, আচ্ছা আমি একটা জিনিস জানতে চাইবো, সেটা যে জল লাগে কেন একটা আত্মার? তার তো শরীর নেই, তো তার চোখের দৃষ্টি। আমার সামনে যদি আজকে এখন এতগুলো খাবার সাজানো থাকে, আমি হয়তো এখানে এতগুলো আইটেম সাজানো, আমি হয়তো এখান থেকে খুব বেশি হলে হয়তো একটা আইটেম ঠিক করে খেতে পারবো কিনা সন্দেহ আছে। আমি দূর থেকে দেখে এতগুলো খাবার বাবা খেতে হবে, অত খেতে কিন্তু পারবো না আমি, হয়তো ওই একটা বাটির তরকারিও হয়তো আমি হাফও খেতে পারবো না। তারপর চোখের দৃষ্টি, যে না খাবো, চোখের খিদে, ওটাই হলো মেন। তুমি প্রেতাত্মাকে জল দিলে আত্মা কি জল খাবে? না, খাবে না। চোখে দেখবে, ওটাই সায় যে আমাকে দিয়েছে কেউ, ওটা দেখেই ও ভিতরে তেষ্টাটা ওর মিটবে। তাহলে কি বলছো যে প্রত্যেকে নিজের বাড়ির বারান্দায় বা জানলায় কি রাত্রিবেলা জল রেখে শোয়া উচিত? একদমই না, কেন শোবে? তার যদি ফ্যামিলির মধ্যে কেউ এরকম অপঘাতে মারা যায় বা নর্মালি মারা যায়, অপঘাতেরও বলে কথা না, তার যদি নর্মালি কেউ যদি মারা যায়, তাকে যদি এসে স্বপ্ন দেয় বা কোনো ইঙ্গিত দেয় যে আমার জল খাবার লাগবে, সেক্ষেত্রে দিতে হয়, সেক্ষেত্রে ছাদে গিয়ে দিতে হয়। সেটা যে যেরকমভাবে দেয়, বিভিন্ন রকম নিয়ম থাকে, সেটা স্বপ্নাদেশের মাধ্যমে আসে। আচ্ছা, সেটা স্বপ্নের মাধ্যমে এসে বলে দেওয়া হয়, বা কোনো ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেয় যে আমার এই জিনিসটা লাগবে, এই জিনিসটা আমি খেতে চাই, এই জিনিসটা আমাকে দিবি, তখন সেটা দিতে হয়। তাছাড়া এমনি সময় মানে বিষয়টা এরকম হয়ে গেল, মানে প্রত্যেকদিনই জল রেখে দিলাম, কোনো না কোনো আত্মা এসে যদি খায়, না ওরকম কোনো যদি সব আত্মা যে জল খেতেও চায় এটার কোনো মানে নেই। আচ্ছা, অনেক আত্মা আছে যারা ঊর্ধ্বগামী, যারা এই দুনিয়ার মায়া মমতা সবকিছু, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এই দুনিয়ার মায়া মমতা সবকিছু ত্যাগ করে দিয়ে চলে যায়। সুতরাং তুমি যদি এখন জল রাখো তাদের উদ্দেশ্য করে, তাই তো তাদেরকে ডেকে আনা হচ্ছে।
এবার বিষয়টা হলো সে যখন তার দুনিয়ায় খুশি আছে, সে যখন তার দুনিয়ায় ভালো আছে, তুমি তাকে কেন ডেকে এনে নামাবে? আচ্ছা, এবারে একদম একটা বিতর্কিত প্রশ্ন করব, তুমি চাইলে সেটার উত্তর নাও দিতে পারো, আর যদি দাও তাহলে আমার খুব ভালো লাগবে। সেটা হচ্ছে, এই যে আমরা এত তান্ত্রিক দেখি বা হিন্দু মতে যে তন্ত্র চলছে, সেইটার কোনো একটা ড্রব্যাক বা কোনো একটা ভুল ত্রুটি তোমার সুলেমানির মতে কি মনে হয় যে এই জিনিসটা আলটিমেটলি ভুল, এটা একটা ফেক, এরকম কিছু আছে তোমার মতামত? দেখো দাদা, আমি হিন্দু মতেও কাজ করি, সুলেমানি মতেও কাজ করি, হিন্দুদের যজ্ঞও করি, সুলেমানিদের তদবিরও আমি লিখি। যারা আমার কাছে কাজ করে তারা খুব ভালো করে জানে যে কবিরাজ আকাশউদ্দিন কী। সুতরাং ড্রব্যাক বলতে গেলে, ড্রব্যাক তো আমার চোখে এখনও পর্যন্ত সেরকম কিছু পড়েনি, কেননা আজকে আমি এই লাইনে 3-4 বছর হয়ে গেল রয়েছি। এখনও আমি মনে করি আমি এখনও শিখছি, এখনও আমি মনে করি আমার এখনও শেখা কমপ্লিট হয়নি। আমার 80 বছর বয়স হয়ে গেল, আমি বলবো আমার শেখা শেষ হয়নি এখন। মানে সুলেমানি তন্ত্র সুলেমানি বলে কথা না, তন্ত্র একটা বিশাল বড় সাগর, তন্ত্র একটা বিশাল বড় সাগর। আর সেই আমি মনে করি সেই সাগরের সেই ফেনাটুকু পর্যন্ত আমি খালি পেয়েছি এখনো অবধি। সাগরের গভীরে তো অনেক কিছু রয়েছে, সাগরের গভীরে ঢুকতেই পারলাম না। সাগরের ওপরে যে ফেনাগুলো আছে, ওই ফেনাটুকু হয়তো আমি পেয়েছি সাগরের, আমি মনে করি যতটুকু আমি এখনো পর্যন্ত আমার জ্ঞানে আমি শিখতে পেরেছি এই 4 বছরে। আর যদি পুরোপুরিভাবে এ করা যায়, তন্ত্র সাগর, বিভিন্ন রকম তন্ত্র রয়েছে, খ্রিস্টান তন্ত্র রয়েছে, মুসলিম তন্ত্র রয়েছে, হিন্দু তন্ত্র রয়েছে, বৌদ্ধ তন্ত্র রয়েছে, বিভিন্ন রকম তন্ত্র রয়েছে। শিখতে গেলে শেখার কোনো শেষ নেই। সাঁওতালি তন্ত্র রয়েছে, চাকমা তন্ত্র রয়েছে, কুফুরি তন্ত্র রয়েছে, যেটা আমি করি, কুফুরি কালাম, অনেক রকম রয়েছে, উল্টা কালাম রয়েছে, বিভিন্ন বিভিন্ন শিখতে গেলে দাদা মানে শেষ হবে না, প্রচুর প্রচুর বিদ্যা রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে তোমার কাছে, মানে ধরে রাখো, আমি যদি বলি অন্যভাবে একটু বোঝাই, সেটা হচ্ছে আমার কাছে যা ক্ষমতা আছে তাতে আমি 100 কিলো তুলতে পারবো। তো সেই দিক দিয়ে যদি বিচার করি, তোমার কাছে এখন যে পরিমাণে পাওয়ার আছে, সেইটা দিয়ে তুমি কি এমন বিরাট মিরাকেল অবধি চ্যালেঞ্জ নিয়ে করতে পারবে? করা তো যায় অনেক কিছুই। একটা দুটো যদি একটু তুমি সিমটম বলো যে হ্যাঁ আমি এই রকম মিরাকেলও করে দিতে পারি, কেউ যদি চ্যালেঞ্জ করে। এরকম মিরাকেল বলতে গেলে, ধরো তোমার জ্বর হয়েছে, এটা শর্ট সরল বলছি, একদম ইজি ওয়েতে, হাইফাই লেভেলে আমি গেলাম না, গুরুর বারণ আছে, শর্টকাটে বললাম। ধরো তোমার জ্বর হয়েছে, তুমি ধরো বসে আছো তুমি দক্ষিণেশ্বরে, বা তুমি বসে আছো বিরাটিতে, বা যেখানে হোক, হোয়াট এভার, তুমি দুনিয়ার যেই কোনায় হোক বসে আছো, তুমি আমাকে একটা ফোন করলে, ধরো তোমার খুব জ্বর, গায়ে পুরো 102, 105 জ্বর, তুমি আমাকে একটা ফোন করলে যে আকাশ আমার খুব জ্বর হয়েছে এবং আমাকে এমনিহাও সুস্থ হতে হবে, আমি তোমাকে, তোমার সাথে চ্যালেঞ্জ লড়বো না। ও জ্বরের ওষুধ হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামলের সাথে আমি চ্যালেঞ্জ লড়বো। প্যারাসিটামল কতক্ষণে জ্বর নামাতে পারে? অন্তত 1 ঘন্টা তো লাগেই। 10 মিনিটে আমি জ্বর নামাবো গ্যারান্টি দিয়ে। তুমি কলে থাকবে, লাইনের নগদে নামাবো, ওষুধ না খেয়ে। কল কাটবে না, না কল কাটবে না, কলে লাইনে থেকে নগদে নামাবো জ্বর। এরকম তোমার ব্যথা হয়েছে কোথাও, ছুঁয়ে দেবো, একটু বিড়বিড় করে ছুঁয়ে দেবো, ভালো হয়ে যাবে এক্ষুনি। বা অনেক ক্ষেত্রে হয়, এগুলো গোপন জিনিস, ধরো তুমি ঠিক করলে তুমি কাশ্মীর যাবে ঘুরতে, বা তুমি দার্জিলিং যাবে, বা হোয়াট এভার, তুমি যেখানে হোক যাবে। আমি সেটা জানতে পারলাম যে তুমি কোথাও যাচ্ছ, আমি যদি মনে করি তোমাকে আমি যেতে দেবো না, বদমাইশি করে আটকে দেবো, তোমার যাওয়াটা আটকে যাবে, আটকে দেবো। এটার জন্য তোমার আমার সম্বন্ধে কি কি জানতে হয়? মানে আমার, মানে এটা তোমার নাম, তোমার বাবার নামটা জানলেই হবে, আর তোমার এই মুখটা আমি দেখে নিয়েছি, এইটুকু এনাফ। তাহলে একইভাবে মানুষের তাহলে সিএমপিএম এর সঙ্গে এগুলো করে না কেন? তারও বাবার নাম সবাই জানে। কেননা ওদের কাছে আরো বড় বড় শক্তি ওরা রেখে দিয়েছে, তাই মানে ওদেরও প্রোটেকশন বলছো নিতে হয়, বা নিয়ে আছে বলতে এগুলো মানে কেন বলাটা উচিত না, ঠিক আছে? ওদের কাছেও তুমি কি ভাবছো ওরা কি নিজেদের ব্যাকআপ নিয়ে রাখে না? এত কোটি কোটি টাকার উপর ওরা শুয়ে রয়েছে, বসে রয়েছে, ওরা ব্যাকআপ নিয়ে রাখে না? ওদের কাছে এসব জল ভাত। আমাদের মতন এরকম 100টা তান্ত্রিককে পুষে রেখে দেবে ওরা, ঠিক আছে? তো সুতরাং মানে ওরা সব থেকে বড় কথা, কাজ তার উপরেই করা যায়, তার সাথে তোমার যোগাযোগ আছে। সবসময় আমি সবাইকে একটা কথা বলি, যারা আমার কাছে আসে, কাজ তার প্রতি করা যায় যার সাথে যার যোগাযোগ আছে। তোমার সাথে আমার বিচ্ছেদ করাতে কেউ এলো, ধরো তোমার সাথে আমার যোগাযোগই নেই, কথাই হয় না, বিচ্ছেদটা হবে কোত্থেকে? হয়তো 6 মাসে একবার কথা হয়, হবে কোত্থেকে? রেগুলার কথা বলতে হবে, রেগুলার মুখ দেখা দেখি থাকতে হবে, তবে না কাজটা ধরবে জেনুইনভাবে। তোমার সাথে ধরো আমি কাজ করে দিলাম আজকে, তোমার সাথে আমার দেখা হচ্ছে 6 মাস পরে, তো 6 মাস পরে গিয়ে বিচ্ছেদ হবে? আর বিচ্ছেদ এমন একটা জিনিস, ধরো তোমার সাথে আমার
সামনাসামনি দেখা হয় না, অথচ কলে কথা হয়। বিচ্ছেদ এমন একটা জিনিস, যতক্ষণ তোমার সাথে আমার মুখোমুখি না হচ্ছি ততক্ষণ কিন্তু কাজ ধরবে না, যতই ফোনে কথা বলি আর যাই করি। ওকে, মুখোমুখি হতে হবে, এই দুই নামের ব্যক্তিকে মুখোমুখি যতক্ষণ না হবে ততক্ষণ কাজ ধরবে না। বিচ্ছেদ বলো, বশীকরণ বলো, যা কিছু বলো। তো কিছুটা কন্ট্যাক্ট রাখতে লাগে, অ্যাটলিস্ট কিছু না হলেও অন্তত হোয়াটসঅ্যাপে হোক, কলে হোক। মানে একেবারে যে সারাক্ষণ যে মুখ দেখা দেখি করতে হবে, মুখের সামনে গিয়ে বসে থাকতে হবে, এরকম কোনো কিন্তু কথা একটা নেই। যোগাযোগ থাকাটা দরকার, একটা কন্ট্যাক্ট থাকাটা দরকার, একটা সংযোগ, একটা কানেকশন যদি না থাকে তাহলে আমি যদি এই পার থেকে কারেন্টটা পাস করাবো, কারেন্টটা পাস হবে কি ঠিক করে, কথা। তাই না? কারেন্টটা পাস হওয়ার জন্য তো সেই কানেকশনটা লাগবে। এবার এই জায়গায় অনেকের ভুল হয়ে যায়, অনেক ক্ষেত্রে কি হয়, নামের ভুল থাকে। কাজ কেন হয় না, কিছু কিছু ক্ষেত্রে নামের ভুল থাকে, অনেক ক্ষেত্রে নামের ভুল থাকে। অনেক ক্ষেত্রে কি থাকে, ধরো দেখা গেল তোমার নাম মলয় মণ্ডল, অথচ দেখা গেল আমি কাজ চালাচ্ছি তোমার উপরে, কাজ চালাচ্ছি 1-1.5 মাস 2 মাস পর জানতে পারলাম হয়তো তোমার অরিজিনাল নাম মলয় মণ্ডল না, অরিজিনাল নাম হয়তো মলয় ঘোষ, অথচ আমি মলয় মণ্ডলের উপর কাজ চালিয়ে যাচ্ছি। কাজটা হবে কোত্থেকে? আচ্ছা, এই ধরনের কাজের ক্ষেত্রে কি ছবি বা বলে অনেক সময় ব্যবহৃত কিছু বস্ত্র বা জিনিস, ব্যবহৃত জিনিস, মাথার চুল বা গায়ের কাপড়, এগুলো হলে ভালো হয় কাজ আরো। আচ্ছা, এগুলো হলে ভালো কাজ ধরে, পায়ের তলার মাটি, মাথার চুল, গায়ের কাপড়, এগুলো হলে খুব সুন্দর কাজ ধরে। কাজের বিভিন্ন রকম প্রসেস আছে, যেরকম একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, বশীকরণের ক্ষেত্রে খুব কাজে লাগে। মানুষ যখন মারা যায়, মানুষকে যখন চিতায় পোড়ানো হয়, কাঠের চিতায় পোড়ানো হয়, মানুষের শরীর থেকে দেখবে এক রকমের তেল বেরোয়। আমাদের প্রত্যেকের শরীরে, তোমার শরীরেও আছে, আমার শরীরেও আছে। হ্যাঁ, মানে যে ফ্যাটটা থাকে সেটা আর কি গলে ফ্যাটটা আলটিমেটলি গলে একটা তেল তেল আকারে বেরোয়। বেরোয়। হ্যাঁ, ওই তেল বশীকরণ আগুন জ্বালিয়ে দেবে। ওই তেল আমার নিজের পরীক্ষিত। ওই মেয়ে যদি ওই মোমেন্টে পায়ে যদি জুতো না থাকে, মানে ধরো খালি পায়ে দাঁড়িয়ে আছে, তুমি সেই সময় তেলটা ওই মেয়ের গায়ে ছুঁয়ে দিলে, ওই মেয়ে ওই খালি পায়ে অবস্থায় হেঁটে চলে আসবে, জুতোটাও বন্ধ পড়বে না। কিন্তু সেটা যে কোনো ডেড বডির গায়ের তেল হতে পারে বলছো? যে কোনো ডেড বডি না, দিনক্ষণ দেখে ওটা বার করতে হয়। আচ্ছা, শনি মঙ্গলবার আচ্ছা। দেখে অপঘাতে মরা হলে খুব ভালো হয়। অপঘাতে মরা যদি না হয়, শনি মঙ্গলবার দেখে মারা গেছে এরকম কোনো লোক, বা অমাবস্যা পূর্ণিমা দেখে, তার তেলটা সংগ্রহ করতে হয়, করে এনে ওই তেল তুমি তুলে এনেই যে সঙ্গে সঙ্গে দিলে কাজ হবে ওরম না। ওই তেলের সাথে, কেননা তেলের সাথে শরীরের রস, পুজ, রক্ত সব তো বেরোয়, ওটাকে তুলে এনে ওটাকে আলাদা করে কাঁসার বাটিতে করে জাল দিতে হয়। জাল দিয়ে ওই আলাদা যেই ফ্লুইডগুলো, ওগুলো আলাদা করে তেলটাকে আলাদা করে সংগ্রহ করতে হয়, গিয়ে ওই তেল দিয়ে কাজ। ওই তেল দিয়ে দূর থেকেও বন্ধু মেয়েকে চান করে আনা যায়, বাবা, মেয়ের কাপড়ের টুকরো দিয়ে আর ওই তেল দিয়ে, মাটির প্রদীপ দিয়ে। বলাটা না উচিত না, কাজ আছে অনেক রকমের। কাঁচা মাটির সরা কুমোরের কাছ দিয়ে চুরি করে এনে পূর্ণিমার দিনে কাঁচা মাটির সরা লাগবে। কুমোর যখন কাঁচা মাটির হাঁড়ি বানিয়ে যখন রোদ্দুরে শুকাতে দেয় জাল দেওয়ার আগে, ওই হাঁড়ি চুরি করে আনতে হবে, এনে ওর উপরে কাজ করতে হবে বশীকরণ। প্রমাণ কি কাজের, যখন ওই হাঁড়ির ওপর তুমি কাজ করবে, যেই কুমোরের কাছ থেকে ওই হাঁড়ি চুরি করে নিয়ে আসবে, সেই কুমোরের মানে যে ভাটটি, আগুনের ভাটটি, যার মধ্যে আগুন ওই হাঁড়ি সেঁকে, ওই ভাটটিতে ওর আর হাঁড়ি গরম হবে না, হাঁড়ি আর লাল হবে না, হ্যাঁ, ভাটটি ওকে ভেঙে দিতে হবে, ভাঙতেই হবে। এটা আমার বারবার পরীক্ষিত। এটা মানে কুমোররা তো তার মানে খুব সজাগ থাকে যাতে কেউ চুরি করতে না পারে। তুমি চাও কাঁচা মাটির হাঁড়ি দিতে, দেবেই না হারগিস, তোমাকে একটুখানি আগুন গায়ে ছুঁয়ে দিয়ে দেবে, কাঁচা দেবেই না, ও, দেবেই না। যদি তুমি ধরা পড়ে যাও চুরি করতে গিয়ে, মেরেও অবস্থা খারাপ করে দেবে। আমাদের লোক আছে, লোক দিয়ে আনানো হয়, সব আনিয়ে কাজবাজ করা হয়। অনেক রকম জিনিস লাগে শ্মশানে, সধবা মহিলা সিঁদুর, মানুষের তেল, আর বিভিন্ন রকম জিনিস। তারপর একটা জিনিস খুব শত্রু দমনের কাজে লাগে, সেটা হলো গিয়ে, ধরো শ্মশানে যে ডোম যে মরা পোড়ায় যখন, ওগুলো গোপন জিনিস, ক্যামেরায় বলে দিচ্ছি আমি, পরে আমার গুরু আমার উপর না চিল্লায়। এটা হচ্ছে কি, শ্মশানে যে ডোম যে মরা পোড়ায়, ওই মরা পোড়ানোর সময় ডোমের হাতে দেখবে একটা বাঁশ থাকে, হ্যাঁ, যেটা দিয়ে মারে বডি, মারে, মাথাটা ফাটায়। ওই বাঁশ দিয়ে শত্রু দমনের কাজ মারাত্মক, মারাত্মক। মানে ওই বাঁশ যদি কেউ চুরিও করতে পারে, সে তো নিজে করতে পারবে না, তোমার কাছেই আসতে হবে। চুরি করার দরকার নেই তো, চুরি করার দরকার নেই তো, কাজ মরা পুড়িয়ে দেওয়ার পর তো ফেলে দেয় ওই বাঁশ, তুমি যাও না, তুমি আরামসে গিয়ে কেটে নিয়ে আসো না ওই বাঁশ দিয়ে। ওই বাঁশ দিয়ে কাজ করলে একদম 100 কাজ, সাংঘাতিক কাজ হয়। ওগুলো সব খারাপ কাজে লাগে, ওগুলো বেশি ঘাটাঘাটি করি না আমি। আচ্ছা, এই খারাপ কাজের প্রসঙ্গ যখন এলো, তার আগে একবার একটু জেনে নেবো, সেটা হচ্ছে তোমাকে তোমার ভক্তরা কোথায় পাবে যদি যোগাযোগ আমাকে করতে চায়? যদি খুঁজতে চায় তাহলে গড়িয়া ফরতাবাদ, মামাপুর স্কুল রোড। আচ্ছা,
আর তাছাড়া স্যারের নাম্বারও দেওয়া থাকছে, আপনারা যারা যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, এবারে আসি এই যে খারাপ কাজ কথাটা যখন তুললেই তুমি, আমি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে তুমি এরকম কিছু বানের কাজ বা মারণ উচাটনের কাজ করো? এই উত্তরটা খুব টাফ প্রশ্ন করলে তুমি। এই উত্তরটা দিতে গেলে একটুখানি করি না বললেও ভুল হবে, আবার করি বললেও মানে করি বললেও ভুল হবে, করি না বললেও ভুল হবে। মানে কি ব্যক্তি বুঝে বা ঠেকায় পড়ে করতে হয়, পরিষ্কার বাতি বাংলা ভাষায় ঠেকায় পড়ে করতে হয়। একটা মানুষ এসে যখন আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে, এ করছে, ঠেকায় পড়ে করতে হয়। অন ক্যামেরায় বলছি তাই বলে এই না আবার সবাই এসে আমার হাতে পায়ে ধরবে, করবো না আমি। অন ক্যামেরায় বলে দিচ্ছি আমি, কেননা প্রচুর সাইড এফেক্ট আমার সহ্য করতে হয়, প্রচুর করতে হয়। যারা ভাওতাবাজি মারে, যারা ওসব ভণ্ডামি করে, তাদের ব্যাপার আলাদা। আমি জেনুইনভাবে কাজ করে দিই। আমি 10 বছরে একটা বানের কাজ করি, 10 বছরে একটা বানের কাজ করি, কেননা এইসব সাইড এফেক্টগুলো সহ্য করা খুব চাপের ব্যাপার। এই যে আমার চোখে ব্লাড ক্লট হয়ে গেছে, এর দায়িত্ব কে নেবে? কেউ নেবে? 50,000 1 লাখ দিয়ে তো সব খালাস হয়ে যাবে। তো এই বান কি একদম আজকে পুরো যদি- মারণ অবধি বলছো? না 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 না, একদম না। সৃষ্টিকর্তার উপরে যেতে চাই না, যেতে পারিও না আমরা। কিন্তু আজকে এই বানটা চালাতে গিয়ে যদি ঘুরে এসে বান ঘুরে এসে লাগে, বান যদি আজকে ঘুরে এসে আমার লাগতে, দায়িত্ব কে নিত? আমি তো সঙ্গে সঙ্গে ওখানে আসনে বসেই চিৎপাত হয়ে যেতাম। এর দায় থাকা কে নিত? কেউ নিত? ক্লায়েন্ট তো ওখান থেকে ভয় পালাতো দেখে ওই সিন। দেখতো আমার নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ভয় পালাতো তো ওই সিন থেকে। ঠেকানোর জন্য ওই আমার গুরুই থাকতো, আর কেউ থাকতো না। সুতরাং দুটো জিনিস আমি বলে দিতে চাই। একটা হলো এই মারণের কাজ, আর আরেকটা হলো লোকের বউকে বশীকরণ করা বা লোকের স্বামীকে বশীকরণ করা। এই কাজ যদি কারোর থাকে, আমার থেকে 10 হাত দূরে থাকবে। আমি অন ক্যামেরায় বলে দিই, ভুলেও এই প্রস্তাব নিয়ে আমার থেকে 10 হাত দূরে থাকবে। আসবেন না। কেননা আমার হাতে হয় না, অবৈধ কাজ আমার হাতে হয় না। বিশ্বাস করবে না দাদা, এই লোকের বউকে বশীকরণ করা, এ করা, এগুলো আমার হাতে হয় না। খারাপ এইসব অবৈধ জিনিস, লোকের সংসার ভেঙে আনা, এ করা, এগুলো হয় না। আর আজকালকার যুগে আমি দেখতে পাচ্ছি এগুলো বহুত বেড়ে গেছে। ভালো বশীকরণের থেকে এই নোংরামিটা বহুত বহুত বেশি বেড়ে গেছে। এবং তোমার কাছে এসে এমনভাবে কান্নাকাটি করে হাতে পায়ে ধরে এমন ইনোসেন্ট সাজবে তোমার কাছে, তুমি মনে হবে যে না, ওর কোনো দোষ নেই, সত্যি ভালোবাসে, ও একেবারে সত্যি ধোয়া তুলসী পাতা। কিন্তু অথচ তুমি গিয়ে দেখতে যাও, ওর স্বামী আছে, বর আছে, ছেলেপুলে আছে, সব আছে। যার সাথে করছে তারও কিন্তু সব আছে, বউ বাচ্চা সব। তার সত্ত্বেও তার কুটকুট আছে। ঠিক আছে, তোমার থাকতেই পারে। তোমার এখন 2029 সাল, এটা কলিযুগ, হতেই পারে কেউ সৎ না। আমি যে বলবো আমি একেবারে ধোয়া তুলসী পাতা, এটাও না, হতেই পারে। তাই বলে আমি যখন না করছি, আমি করবো না এই কাজ, সে লিটারালি ফোর্স করছে আমার করার জন্য, কেঁদে কেটে একসার হয়ে। আমার কি দোষ, আমার কি দোষ? আরে ভাই, হবে না আমার হাতে এই কাজ। অবৈধ কাজ আমার হাতে হয় না, এই পরকীয়ার কাজ আমার হাতে হয় না। কারণ আমি সুলেমানিতে কাজ করি, আল্লাহর নামে কাজ করি। আর এই আল্লাহর নামে খারাপ কাজ করলে হয় না। আল্লাহর নামে বলো, চাই যে কোনো দেবদেবীর নামে বলো। আজকে যদি আমি কালীর নামে কাজ করি, কালীর কোনো কাজ করি, মা কালী আমি যখন ডাকবো সেই দেবীকে, সেই দেবী যখন আসবে, দেখবে যখন যে কী কারণে কাজটা করাচ্ছে, যখন দেখবে যে অন্যের বউকে ওখান থেকে সংসার ভেঙে টেনে আনার কাজ করবে না, করবে না। বাহ, খুব ভালো এথিক্স তোমার, সত্যি শুনে খুব ভালো লাগলো। আমাকে একটা জিনিস বলো দাদা, সেটা হচ্ছে সুলেমানি বা মুসলিম তন্ত্রে মুসলিমদের তো সুরা অর্থাৎ মদটা পুরোপুরি বারণ। পুরো তাহলে সেই সুরাই কি করে তোমরা জিনদের দাও খাবার হিসেবে? জিনরা সুরার থেকে 10 হাত দূরে থাকে। তাহলে কারা, মানে প্রেতদের জন্য লাগে? প্রেতদের জন্য লাগে, তাও ডিপেন্ড করছে তুমি কিরম ভাবে তাকে তৈরি করছো। আর প্রেতকে আবার তৈরি করা যায়? ডিপেন্ড করছে তাকে তুমি কিরম ভাবে রেডি করছো। এবার সার কি ডিমান্ড, সেটা সে যদি খেতে চায় তবেই তাকে দেবে, নাহলে কেন দেবে তুমি তাকে? আচ্ছা, সে চাইলে তবে তাকে দেবে। সে এবার তোমার কাছে মদের জায়গায় দুধও চাইতে পারে, তুমি তাকে দুধ দেবে, তুমি তাকে মদ কেন দেবে? এবার সে যদি মদ চায় তখন তুমি তাকে মদ দেবে। আমার চিন্তা ভাবনা হলো এটা। তা এই যে সত্যি প্রেত যে খায়, এরকম কিছু যদি তোমার খায় বলতে দেখো দাদা, ওই যে তোমার প্রথমেই একটা বললাম চোখের দৃষ্টি, খায় কিছু না, যে তাকে উৎসর্গ করা হয়েছে, উৎসর্গ করা Respect হচ্ছে, করা হচ্ছে। চোখের দৃষ্টি। সে এসে শুধু দেখছে যে হ্যাঁ আমার মালিক আমাকে এটা দিয়েছে, আমার মালিক আমাকে ভালোবাসে। আজকে যদি তুমি আমার কাছে একটা জিনিস চাও, যে আকাশ আমার এটা খেতে ইচ্ছা করছে, আমি ধরো তুমি খেতে পারবে না, তার সত্ত্বেও আমি তোমার মুখের সামনে এনে রেখে দিলাম যে মলয়দা এটা আমি তোমার জন্য আনলাম, তুমি খেও। তুমি 1 সেকেন্ডের জন্য হলেও এটা ভাবতে বাধ্য হবে যে ছেলেটা কিন্তু আমায় এনে দিয়েছে। আমি খাই চাই না খাই, আমার মুখের সামনে কিন্তু ছেলেটা এনে দিয়েছে খাবারটা। সুতরাং আমি যখন তোমাকে একটা কাজ বলবো ভালোবেসে, ভালোবাসার ভাষাটা কিন্তু অনেক বড়। ঠিক কথা। ঠিক আছে, আমি যখন তোমার ভালোবেসে বলবো যে মলয়দা একটু ওই কাজটা আমার করে দেবে, আমি খুব বিপদে পড়েছি, তুমি কিন্তু আগে আমার আগে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে যে হ্যাঁ ওই ছেলেটা আমি যখনই যা বলি করে, আমি কিন্তু ওর জন্য আগে যাবো।
এটাই হলো ভূত হোক, প্রেত হোক, জিন হোক, মানুষ হোক, ভালোবাসার ভাষাটা সবার আগে রাখা উচিত, মনুষ্যত্বটা সবার আগে রাখা উচিত। এবং ভালোবাসার ভাষা হচ্ছে সবচেয়ে বড় ভাষা আমি মনে করি। একটা জিনিস ঘৃণা মারপিট দিয়ে যতটা যেটা না হাসিল করা যায় না, সেটা ভালোবাসা দিয়ে হাসিল করা ভালোবাসা যায়। দিয়ে বলেও সেটা করা যায়। করা যায়। আমাকে একটা জিনিস বলো আকাশদা, সেটা হচ্ছে এই যে তুমি একটু আগেই বলছিলে যে এই যে বান মারা বা এই যে এখন কথায় কথায় মানুষকে বশীকরণ করার কাজ তুমি না করলেও বহু হারে বেড়ে গেছে। না বশীকরণ করব না ভুল কথা। কোন ক্ষেত্রে? হাজব্যান্ড ওয়াইফ ঝামেলা অশান্তি হচ্ছে, বউ চলে গেছে, স্বামী চলে গেছে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের না, মধ্যে। আমি একদম এই জায়গাটাতেই আসছি। আমি বলছি যে ওই রকম নেগেটিভ কাজ যেগুলো সেগুলো তুমি করো না। কিন্তু আমি বলতে চাইছি সমাজে তো এইরকম কাজের প্রকোপ অনেক বাড়ছে। তো এইখানে তুমি একটা আমার অডিয়েন্সকে টোটকা দাও যে অ্যাটলিস্ট যাতে মানুষের এরকম বাজে বান যাতে নিজের ওপর না প্রভাব খাটে বা নিজের সংসারের কারোর ওপর না প্রভাব খাটে, নিজেকে সেফগার্ড করে রাখার কোনো যদি টোটকা তুমি দাও। নিজেকে সেফগার্ড করে রাখার জন্য সব থেকে বড় কথা হলো গিয়ে বান থেকে বাঁচার জন্য সেরকম পাওয়ারফুল টোটকা কাজ করবে না। আগে আমি এটা বলে দেওয়া ভালো, কেননা পরে আবার তোমার দর্শকরা বলবে কি টোটকা দিয়ে গেল ভাই, কোনো কাজই হলো না। মেন কথা হলো গিয়ে টোটকা কখন কাজ করবে? সাময়িকভাবে যখন কোনো ক্ষতি করা হবে তখন কাজ করবে। যখন হাই পাওয়ারের কোনো কিছু চালানো হবে, হাই পাওয়ারের ক্ষতি করা হবে, ভালো ভালো হাই পাওয়ারের তাবিজ টেক খায় না, ছিঁড়ে বেরিয়ে যায়। টোটকা তো কোনো ইয়েই না, টোটকা তো টেকই খাবে না। তাও আমি একটা জিনিস বলে দিয়ে যাচ্ছি, এটা করলে কোনো বান টান হোক বা কোনো কিছু হোক সেটা লাগবে না। হিন্দু লোকরা কি করবে একটু আমাদের দর্শকদের যদি বলো। হিন্দু লোকরা কি করবে, শুয়োরের যে মাথার হাড় হয়, শুয়োরের যে মাথার হাড়, ওই শুয়োরের মাথার হাড় তাবিজের মধ্যে ভরে হিন্দু লোকেরা যদি ধারণ করতে পারে কোমরে, তাহলে কিন্তু বান টোনা টোটকা কোনো কিছু কাজ আর হবে না। তবে একটা শর্ত রয়েছে, এই তাবিজটা ধারণ করার একটাই শর্ত, কোনো মন্দিরে যেতে গেলে বা কোনো ঠাকুর দেবতার পুজো করতে গেলে তখন এই তাবিজ খুলে রেখে যেতে হবে। নাহলে কোনো দেবদেবী হোক বা কোনো ঠাকুর দেবতা হোক, আপনাদের পুজো, আপনাদের যাই হোক, ভোগ হোক, সেটা স্বীকার করবে না। কিন্তু এই তাবিজ যতক্ষণ আপনাদের সঙ্গে থাকবে, এটা এমন একটা জিনিস, এই তাবিজ যখন আপনাদের সঙ্গে থাকবে, কোনো বান জাদু টোনা টোটকা ভূত প্রেত জিন গায়ের ধারে পারে যদি ঘেঁষে দেখায়, তাহলে আর কি বলবো আমি, লোকে এসে আমাকে বলুক্ষণ আমার চেম্বারে যে ভাই তুমি কি বলে এলে ভিডিও দেখবি। আচ্ছা, এটা তো গেল হিন্দু ভাই বোনেদের জন্য। আর যারা মুসলিম ভাই বোনেদের জন্য প্রথম কথা হলো কি, কোনো কিছু অত সহজে মুসলিম ভাই বোনেদের ওপর ধরে না। আচ্ছা, কেন ধরে না? কেননা প্রথম কথা হলো কি, ওরা নামাজ পড়ে, ঠিক আছে? দিনে 5 ওয়াক্ত নামাজ না পড়লেও অন্তত দিনে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত তো নামাজ পড়েই। সূরা ফাতিহা রয়েছে, সূরা ইখলাস রয়েছে, সূরা নাস রয়েছে, সূরা ফালাক রয়েছে, এগুলো পড়ে যখন নিজের উপর ফুঁক দেয়, অটোমেটিক ওরা নিজেদেরকে প্রোটেক্ট করে রাখে। আচ্ছা, আমি একটা হিন্দু লোককে এখান থেকে যদি কাজ চালাতে যাই, একটা হিন্দু লোকেরও কিন্তু অত আমার খাটতে হবে না। একটা হিন্দু লোকের ওপরে হালকা একটা কাটান করে দিয়ে আমি কাজ চালিয়ে দেবো, ফাটাং করে কাজ সরে যাবে। কিন্তু একটা মুসলমান লোককে কিন্তু করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে আমাকে, যদি সে নামাজি হয় অনেক কাঠখড় পোড়াতে হবে। ওর জন্য আমাকে ভালো করে কাটান করে বগি চালান দিয়ে করে পুরো ক্লিয়ার করে তারপর কাজ করতে হবে। তাহলে নামাজের মধ্যে বলছে এত পাওয়ার আছে? হ্যাঁ, অবশ্যই। সৃষ্টিকর্তার কাছে তুমি যখন সমর্পণ করে দিচ্ছ নিজেকে, তোমাকে বাঁচানোর দায়িত্ব সৃষ্টিকর্তার। তাহলে হিন্দুদের গীতাতে নেই সে পাওয়ার? অবশ্যই আছে, কিন্তু কজন ধর্মকে মানে? আগেকার দিনে দেখা যেত বাড়িতে মা বোনেরা ঠাকুর দেবতাকে পুজো করতো, সিংহাসনে পুজো দিত, 2 বেলা 3 বেলা করে পুজো দিত। সকালে উঠে আমরা দেখতাম ঠাকুরকে নিবেদন করা, 2টো নকুলদানা নিবেদন করা, দুপুরবেলা ঠাকুরকে শাঁখ বাজানো, সন্ধ্যা প্রদীপ দেওয়া। আজকালকার শোনা যায় না। আজকালকার দিনে তুমি কটা বাড়ি থেকে শাঁখের আওয়াজ শুনতে পাবে? না। তাহলে শোনো, মেন কথা হলো গিয়ে মুসলিমরা মুসলিমদের ধর্ম ঠিকই বজায় রেখেছে। এইটা আমি অন ক্যামেরায় বলছি, হয়তো কন্ট্রোভার্সিতে আমাকে পড়তে হতে পারে, কিন্তু আমার তাতে কোনো যায় আসে না। আমি সবসময় সত্যি কথা বলে এসেছি, আমি এখনও সত্যি কথা বলবো। মুসলিমরা মুসলিমদের ধর্ম বজায় রেখেছে, রসাতলে গেছে তো হিন্দুরা আর হিন্দুদের ধর্মটা। না, কিন্তু হিন্দুদের এত দেবদেবী, এত পুজো আচ্ছা, কিন্তু সেটাকে তো মানতে হবে, সেটাকে করতে হবে তো। কজন মানে? এই যে তোমাকে আমি এক্ষুনি বললাম, কটা বাড়ি থেকে তুমি শাঁখের আওয়াজ পাও আজকাল? ঘন্টার আওয়াজ কটা বাড়ি থেকে পাও? তুমি কটা বাড়ি থেকে তুমি বলতে পারবে যে সন্ধ্যাবেলা সন্ধ্যে দিতে যাচ্ছে? মেয়েকে দেখবে বাইরে, তুমি কোনো ক্যাফেতে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মারছে, কফি খাচ্ছে, দামি সিগারেট খাচ্ছে দাঁড়িয়ে। আগেকার দিনের মেয়েরা কি করতো? সন্ধ্যে 6টা বাজলেই, না বাবা আগে সন্ধ্যেটা দিই, মা চিল্লাবে। এখনকার মেয়ে ঘরে থাকেই না,
খুব ভালো রিলসের কন্টেন্ট হচ্ছে, মানুষে আমি জানি না কি লিখবে কমেন্ট সেকশনে। আচ্ছা, এবারে একদম আমরা প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাওয়ার আগে আরও তোমার কাছ থেকে কয়েকটা ডেফিনেটলি আমি ইনস্ট্যান্ট টোটকা তো নেবই। সেটা হচ্ছে এবারে বলো একটু অর্থযোগ, অর্থপ্রাপ্তি বাড়ানোর জন্য কি মেনটেন করা উচিত? অর্থ প্রাপ্তি, অর্থযোগ্য করার জন্য যদি বাধা বিপত্তি লেগে থাকে কারোর, সবার আগে দেখতে হয় যে বাধা বিপত্তি তার কোনো আছে কি না। অনেকগুলো অ্যাসপেক্ট দেখতে হয়। তো আমার কাছে যদি কেউ আসে, তার ব্যবসা ডাউন যাচ্ছে বা চাকরি বাকরির ক্ষেত্রে বা কোনো ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাকে তাহলে আগে দেখতে হবে তার কিছু কাউন্টার মেশার আমাকে দেখতে হবে যে তার উপর কেউ কিছু ক্ষতি করে রেখেছে কিনা। অনেক সময় অনেকে বদমাইশি করে ক্ষতি করে বন্ধ করে রাখে, ওকে, ওটা দেখতে হবে। তার গ্রহগুলো বিরূপ আছে কিনা তার সেটা দেখতে হবে। দেখার পরে যখন আমি জিনিসগুলো বিচার করে দেখবো যে না এদিকগুলোর ফল্ট আছে, এইগুলো ঠিক করলে হয়ে যাবে কাজ, সেই বুঝে করে দিলে ঠিক হয়ে যাবে। আমি কিছু টোটকা বলে দিয়ে যাচ্ছি। যদি কারোর মানে শনি বিরূপ থাকে, শনি গ্রহটা যদি কারোর বিরূপ থাকে, তো সেই শনিটাকে কি করে ঠিক করবে, একদম 100 কার্যকারী টোটকা আমি বলে দিয়ে যাচ্ছি। যদি কেউ করতে পারে একদম 100 রেজাল্ট দেখতে পাবে। সেটা হলো গিয়ে একটা নারকেল নেবে, হিন্দু ভাইদের জন্য বলছি, হিন্দু লোকেদের জন্য বলছি, একটা নারকেল নেবে। নারকেল নিয়ে চলে যাবে নদীর পাড়ে, যেখানে জোয়ার ভাটা খেলে নদীতে। একটা নারকেল নিয়ে প্রথমে একটা মন্দিরে যাবে, মন্দিরে গিয়ে যে কোনো ঠাকুরের মন্দিরে গিয়ে ওই নারকেলটাকে পুরোহিতের হাত দিয়ে পুজো দেওয়া হবে। পুজো দেওয়ানোর পরে ওই নারকেলটাকে তোমরা নিয়ে নেবে ফেরত, পুরোহিতের ন্যায্য দক্ষিণা দিয়ে নারকেলটাকে নিয়ে চলে আসবে। চলে এসে ওখানেই নদীর পাড়ে কোনো একটা এমন লোককে তোমরা খোঁজার চেষ্টা করবে যে রাস্তায় থাকে, রাস্তায় শুয়ে থাকে, রাস্তায় খায়, রাস্তায় ঘুমায়। এরম কোনো লোককে তোমরা খুঁজে বার করবে। এরম কোনো লোককে আবার খুঁজে বার করবো না যার ওটা ব্যবসা রাস্তায় থাকাটা, তাহলে কাজ হবে না। এরম কোনো লোককে খুঁজে বার করতে হবে যে অরিজিনালি হোমলেস আছে, তাকে খুঁজে বার করে তাকে তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য 5 টাকাও হতে পারে, তোমার সামর্থ্য 10 টাকাও হতে পারে, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তাকে দেবে। দিয়ে তুমি ওই নারকেলটা নিয়ে সোজা চলে যাবে নদীর পাড়ে। যখন জোয়ার থাকে সেই টাইমে যেতে হবে, মেনশন করে দিলাম, জোয়ার থাকার টাইমে যেতে হবে। গিয়ে ওই জোয়ারের জলে ওই নারকেলটাকে যেই ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছে ওই ঠাকুরের নাম করে ভাসিয়ে দেবে। এইটা কভার করবে না 3 দিন ছাড়া ছাড়া করতে হবে, 7 বার, টোটাল 7 বার হবে, 3 দিন ছাড়া ছাড়া। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি 7 বার করতে করতে তুমি রেজাল্ট দেখতে পাবে। বাহ, 7 বার কমপ্লিটও করতে হবে না, তার আগে আগে রেজাল্ট দেখতে হবে। আরেকটা জিনিস এর সাথে করতে হবে, কেউ এটা হচ্ছে তোমার রাহু যাদের কমজোর বা রাহু যাদের বিরূপ, সেটার জন্য বলছি। যারা বিছানায় বসে খাওয়া দাওয়া করে, এই জিনিসটা একদমভাবে বন্ধ করতে হবে। এতে রাহু কিন্তু ডাউন হয়ে যায়। আর রাহু যখন ডাউন হয়ে যাবে, তুমি যতই খাটো, তুমি তোমার 100% দিয়ে দিলেও তুমি কিন্তু তার 1%ও রেজাল্ট দেখতে পাবে না। আর রাহু যখন তোমার স্ট্রং থাকবে, তখন তুমি তোমার 50% দিলেও তুমি সেখানে 100% রেজাল্ট দেখতে পাবে। এটাই হলো রাহুর খেলা। এই সিম্পল এই দুটো টোটকা বললাম, এই দুটো টোটকা কেউ যদি মেনে করতে পারে ঠিকঠাকভাবে মেনে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে কিছু না কিছু রেজাল্ট দেখতে পাবেই পাবে। রাহুকে ভালো করার আর কিছু উপায়? টোটকা হিসাবে তো আমি এই উপায় এটা তো বলে দিলে। আর আরেকটা উপায় আমি দিতে পারি হলো গিয়ে তোমার ইঁদুর বলছি, পিঁপড়েকে চিনি খাওয়াবে। সোমবার করে পিঁপড়েকে চিনি খাওয়াবে, এতে করে রাহু অনেকটা তোমার প্রতি সদয় হয়। আচ্ছা, ঠিক আছে, এই দুটো জিনিস করতে পারো। আর তাছাড়া এমনি যদি কারোর রাহু খুব বিরূপ হয়, যে মানে রাহু এতটাই বিরূপ হয়ে গেছে যে ক্ষতি করছে তার, সেই ক্ষেত্রে তখন তাকে আমি বলবো অ্যাস্ট্রোলজারের কাছে যাও ভাই, নিজে পাকামি মেরো না, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রপার ট্রিটমেন্ট নাও, প্রপার প্রেডিকশন, কুষ্টি বিচার করিয়ে প্রপার ট্রিটমেন্ট নাও। আমার নিজের কত ক্লায়েন্টদেরকে আমি অ্যাস্ট্রোলজারের কাছে পাঠিয়ে দিই। মানে আমি অ্যাস্ট্রোলজার না, আমি একটা গুণিন, আমি হালকা পাতলা ওগুলো দেখি, হাত ফাত দেখে হালকা পাতলা যতটুকু যা বুঝতে পারি বলে দিই, ওতে লোকের হয়ে যায়। যখন আমি হাত দেখে বুঝতে পারছি যে না এটা একটু ঘোরালো পেঁচালো জিনিস আছে, তখন আমি একদম রিস্ক নিই না, সোজা অ্যাস্ট্রোলজারের কাছে পাঠিয়ে দিই। আচ্ছা, এই সুবাদে একটা জিনিস মাথায় এলো, সেটা হচ্ছে আমার ভাগ্যরেখা নেই কেন? তুমি দেখো অনেস্টলি। চিন্তার বিষয় না? চিন্তার বিষয় না মানে এটা এই একটা রেখা তো বিচার করে তোমার জীবনীটা পুরো। এইটা নেই তো মানে তো এটা এই রেখাটাই নেই আমার, মিস্টিরিয়াস জীবনী তোমার। এটা একমাত্র অ্যাস্ট্রোলজার পারবে বিচার করে দিতে।
কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়েছো ভালো? হ্যাঁ, অতটা দেখানো হয় না, বাট ঠিক আছে, কাজকর্মের মধ্যে থাকি, চলে যায়। না ঠিক আছে, যদি দুটোর দেখো, আমার বক্তব্য হলো ওপরওয়ালা যদি তোমাকে দুটো ডাল ভাত খাইয়ে চলেই দিতে পারে তাহলে আর কোনো একদম, কিছুই ওনার লাগে না। সবসময় ব্যাস, আশীর্বাদ ব্যাস, আছে সাথে। ব্যাস ব্যাস ওইটুকুই যথেষ্ট। আমি তো সবসময় আমি বলি কেউ সেই- নই, ঠিক উনি পার করে নিয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, ও আছে পার করার জন্য সবাইকে। আমার কাছে যতজন আছে সবাইকে আমি ওপরওয়ালার দোহাই দিই। কাজ আমি করে দেবো, কাজ তো আমি করে দেবো, কিন্তু বিষয়টা হলো তোমরা বিশ্বাস রাখবে ওপরওয়ালার হাতে, এবং একটা জিনিস মাথায় রাখবে যে মনে রাখবে যে ও কাজ করবে, কাজ আমি করবো না। যা আমি, ও যদি কাজ করার হয়, আমি একটা মাটি তুলে দিলে তোমার হাতে, ওতেই তোমার কাজ হয়ে যাবে। ঠিক কথা। আর যদি ওর না করার হয়, তাহলে আমি মানে রাজ্যের হোমযজ্ঞ করে আগুন জ্বালিয়ে হাজার কাজ করে ফেললেও কাজ হবে না। আর একটা জিনিস আছে, যার একে হয় না তার 100তেও হয় না। এবং আরেকটা জিনিস আমি মনে করি, যে এই কাজটা করছে তাকে নিজেকে অনেস্ট হতে হবে। প্রথম কথা অনেস্ট হতে হবে, একদম। সৎ কারণ থাকতে হবে, ন্যায্য কারণ থাকতে হবে, এবং একটা জিনিস মানতে হবে যে আমার কাছে যদি 100টা লোক আসে, এটা এটা আমি বলে কথা না, এটা দুনিয়ার সব গুণীনকে মানতে হবে। আমার কাছে যদি 100টা লোক আসে, 100টার মধ্যে থেকে 80 জন, 100 জনের যদি কাজ করি, 100 জনের মধ্যে থেকে 80 জনের কাজ হবে, 20 জনের কাজ হবে না, হবেই না। এবং এটা মানে আমি কেন, এটা দুনিয়ার কোনো তান্ত্রিক একদম এটাই, কোনো ডক্টরও বলতে পারবে না 100 জন এলে 100 জনই তার কাছ থেকে সবসময়। কিছু কিছু রোগ থাকে দুনিয়ার বুকে, যেটা দুনিয়ার কোনো ডাক্তারই সারাতে পারে না, লাস্ট পর্যন্ত সিলিন্ডার করে দেয় যে সে আমরা সেটা নিয়ে পারলাম না। এসছে, মানে তারও তো পূর্বজন্মের তার কিছু কপালের কর্মফল লিখন থাকে। এটা। একদম পারলাম না আমি আর ঠিক করতে। সেরকমই কিছু কিছু জিনিস থাকে যেটা মানে আমরাও শেষমেশ হয়তো আমরা বলে দিই। আমি নিজে এরকম কত ক্লায়েন্টদেরকে বলে দিচ্ছি যে দিদি কিছু মনে করো না, আর পারলাম না আমি, তুমি টাকা খরচা করেছো, কাজ করিছো টাকা খরচা করে, এর জন্য আমি খুবই দুঃখিত। আমি প্রায় 2 মাস 3 মাস ধরে, মানে ক্লায়েন্ট দেখে তো নিজের চোখে যে আমি কত চেষ্টা করছি, 1.5 মাস 2 মাস ধরে চেষ্টা করছি, কাজ হচ্ছে না। এবং লাস্ট পর্যন্ত ক্লায়েন্ট বলে যে বাদ দাও, তুমিও তো মানুষ, তুমিও তো চেষ্টা করলে 2 মাস ধরে, যদি না হয় আর কি করবে। মানে মনটা খারাপ লাগে যে একটা মানুষ আশা নিয়ে এলো, পারলাম না তার এটা করতে। কারণ একটা কাজ যখন করি, কাজের যখন রেজাল্টটা হয়, আমি যখন শুনতে পাই, সব থেকে বেশি তো খুশি হই আমি, ঠিক কথা। সব থেকে বেশি খুশি হই আমি। কেননা আমি কি খাটি দাদা আমি জানি। আমি তোমার কাছে পডকাস্ট করে গেছি আগের বার, তারপর থেকে দিন নেই রাত নেই, দিন রাত খালি রাত জেগে জেগে যোগ্য করতাম, বাড়ির পিছনে বসে বসে কাজ করতাম। লোক যখন কাজের জেনুইন রেজাল্টগুলো হতো, খুশিও হতাম আমি সেরকম, একদমই তাই, এটা খুবই সত্যি খুশি হতাম। বল- এবং লোকে যথেষ্ট ভালোবাসা দিয়েছে আমাকে, আমি মিথ্যা কথা বলবো না। লোকে মানে আমার সাথে দেখা করতে আসছে, খাওয়ার জন্য আমার জন্য মিষ্টি, মাংস ফাংস রান্না করে বিভিন্ন রকম সব নিয়ে আসছে, এমনকি বাড়িতে ইনভাইট করে নিয়ে যাচ্ছে ডেকে, এরকম সাজিয়ে দিচ্ছে সামনে বাবুদের মতন খাওয়ার জন্য। মানুষ একদম, যথেষ্ট এটা ভালোবাসা ভালোবাসা, দিয়েছে। একদম, একদম। আমি সবসময় সৃষ্টিকর্তার কাছে একটাই জিনিস বলতে চাই যে আর যাই করুক আমার সাথে, অন্তত এই মানব কল্যাণের পথে যেন আমাকে অটুট রাখে। আমার গুরুর আশীর্বাদ এবং সৃষ্টিকর্তার কৃপায় যেন এই মানব কল্যাণের পথে যেন আমি অটুট থাকতে পারি সারা জীবন। আমার এটুকুই আমার উপরওয়ালার কাছে, আর এই দুটো ডাল ভাত খেয়ে আমার চলে যাচ্ছে, ব্যাস, আর বেশি কিছু লাগবে না আমার। আচ্ছা, একদম যাওয়ার আগে তোমার কাছ থেকে জানতে চাইবো, তোমার নিজের মুখ থেকে তোমার যোগাযোগ নাম্বারটা যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। 8100119859, এটা আমার যোগাযোগ নাম্বার। সকালবেলা 11টা থেকে রাত্রি 10টা অবধি কলিং নাম্বার খোলা আছে। 10টার পর থেকে কেউ ফোন করলে, যদি 100 বারও ফোন করে ফেলে, পাবে না। উচিত নয়, অবশ্যই উচিত নয়। কেননা মানুষ তো প্রচুর হ্যারেস করেছে আমাকে আগের বার, তাই জন্য বলছি যে 10টার পর থেকে আমি কিন্তু ফোন করলে আমি আর ধরবো এবং না। তারপরে তোমার নিজস্ব কাজ থাকে, সেগুলো অবশ্যই বসতে হয় আমার তো সারা রাত ধরে। নিজস্ব জব টবের ব্যাপার থাকে, এবার যোগ্যভোগ্যর কাজগুলো রাত্রিরে বসতে হয় আমাকে নিয়ে, তো সুতরাং আমি ফোন ধরি না। এবার আমি মানে যারা দর্শকরা দেখছে ওদের উদ্দেশ্য করে একটাই বলছি, আপনারা একবার ফোন করবেন, আমি যদি ফোন না ধরি 2বার ফোন করবেন, 3বার ফোন করবেন, যদি না ধরি পরে করবেন, আবার একদমই সেটাই বুঝে নেওয়া পরে উচিত। করবেন, বা পরের দিন করবেন। বা আমি যদি বিজিও থাকি, দেখেন যদি ফোন করে দেখেন যে আমার কলটা বিজি আছে, আপনি 10-15 মিনিট পর ঘুরিয়ে করুন আবার। অনেকেই আছে বারবার ট্রাই করতে থাকে, বারবার হ্যাঁ, ট্রাই ওগুলো করতে তো থাকে। বিরক্তিকর লেগে যায় না Irritating, তখন। সত্যি কথা। আচ্ছা, একদম শেষ পর্যায়ে এসে গেছি, বাট তোমাকে পেয়েছি, তোমার কাছ থেকে একটা সুলেমানি কিছু সাউন্ড, কারণ সাউন্ড ভাইব্রেশনটাও তো একটা বিরাট পাওয়ারফুল জিনিস, তো একটা সুলেমানি তন্ত্রের মতের কোনো একটা খুব স্ট্রং মন্ত্র আমি শুনে প্রোগ্রামটা শেষ করতে চাইবো। সৃষ্টিকর্তার নামে একটা আছে, সৃষ্টিকর্তার কাছে সব কিছু কবুল হয়ে যাবে এই দোয়াটা করলে, সেটা আমি বলছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো গিয়ে দরুদে ইব্রাহিম। এটা 7 বার পাঠ করলে আল্লাহ পাক তোমাদের সব দোয়া কবুল করবে, যা তুমি চাইবে, যদি সেটা ন্যায্য হয় নিশ্চয়ই কবুল করবে। আমার আল্লাহ কাউকে খালি হাতে পেরায় না।
আরেকটা দোয়া বলে দিয়ে যাচ্ছি, ওটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, আমিন। এটা বলে লাস্টে আল্লাহর কাছে নিজের দোয়া রাখবে যে হে আল্লাহ, আমি এটা চাইছি, তোমার বান্দা এটা চাইছে, তুমি তোমার বান্দাকে খালি হাতে ফিরিও না। আল্লাহর দরবারে এই ফরিয়াদ রাখবে, আমার আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না। অসংখ্য ধন্যবাদ, তুমি ভালো থাকো, সুস্থ থাকো এবং এইভাবেই মানুষের উপকার করে যাও। অবশ্যই অবশ্যই। এবং আপনাদের বলছি, আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, এবং যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের বন্ধুদেরকেও এই অনুষ্ঠান, এই চ্যানেল অবশ্যই দেখতে বলুন। ভালো থাকবেন আপনারা। নমস্কার নমস্কার।